আসসালামু আলাইকুম, আমি নীলিমা হাসান মোহনা। আজকে এসেছি জাগো এফএম এ। খুবই ভালো লাগছে এসে। আমার সাথে এবং হোস্ট হিসেবে আমি যাকে পেয়েছি তাকে পেয়ে আরো ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে এবং যখন থেকে আমি টেলিভিশন পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এই মুখটাকে দেখেছি আমাদের কুইন মোহনা, তখন কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং আমার কেন যেন এই মেয়েটার সাথে সবসময় আমার একটা মিল আছে এমন মনে হতো। তো আমার মনে হয়েছিল যে আমি আমাদের এই কুইনের সাথে একদিন বসবো, তারপরে দেখবো যে আমার সাথে আসলেই কি তার কোনো জীবনাদর্শের কোনো মিল আছে কিনা বা কোনো ব্যক্তিত্বের মিল আছে কিনা, এই বিষয়গুলো একটু কথাবার্তা বলবো। আর পাশাপাশি মোহনা আসলে এখন কি করছে, নীলিমা হাসান মোহনা তিনি এখন কি করছেন, ভবিষ্যতে নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন, আরো আনুষঙ্গিক কয়টা প্রেম করছেন, এই বিষয়গুলো জানবো। পুরো আয়োজন জুড়ে কিন্তু আমি সমৃদ্ধি থাকবো। এন্ড ওয়েলকাম টু দ্য জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি। চলছে দ্য ফাইনাল শো ব্রট টু বাই প্রাণ ফ্রুটো। মোহনা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আপনাকে খুব ভালো লাগছে এবং বলছিলাম যে একটু মিল আছে, সেটা হচ্ছে আগে ড্রেসের মিল হ্যাঁ আছে। হ্যাঁ, আমি এসে তো অবাক হয়ে গেলাম, আমাদের কালার আজকে ম্যাচ হয়ে কালার গেছে। ম্যাচ হয়ে গেছে। তো এখন কি কি করা হচ্ছে? এখনই তো পড়াশোনা করছি। হুম আমি হুম। নর্দার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার ফাইনাল সেমিস্টার চলছে। এই তো ভেরি সুন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি টুকটাক মডেলিং করা হচ্ছে, বিভিন্ন শো হোস্ট করা হচ্ছে খুবই রিসেন্ট। আমাদের ভাত মারা মেরে দিচ্ছে। আর এই তো রিসেন্টলি আমি গ্রুমিং জয়েন করেছি, নিজেকে হুম হুম। আরেকটু প্রিপেয়ার করছি। কার কাছে হয়তোবা গ্রুমিং আমি জয়েন করছি করেছে? এমটিসি তে, আজরা আচ্ছা, আপুর কাছে। আজরা আপুর কাছে। বেশ ভালো, তাহলে তো নিজেকে আরো বেশি প্রিপেয়ার করছেন। Yeah. ভবিষ্যতে কি কোনো বিউটি প্রেজেন্টে যাবেন? হ্যাঁ, একটু ইচ্ছা আছে। হ্যাঁ, আর একটু বড় কোনোটায় হয়তো বা ট্রাই করব 27 বা 28 এর দিকে। আচ্ছা এই তো নেক্সট 1 ইয়ার একটু যতভাবে নিজেকে প্রিপেয়ার করা যায়। আচ্ছা, প্রথমে পড়াশোনা থেকে আসি এবং আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আপনি ময়মনসিং এর মেয়ে। আপনার বাবার দিক থেকে আপনি ময়মনসিং। হ্যাঁ, আর আমার দাদু বাসা জামালপুর, ময়মনসিংহ ডিভিশনের হুম হুম হুম। জামালপুর জেলায়। কিন্তু বড় হওয়া সবকিছু আমার গাজীপুরে, আমার স্কুল কলেজ সবকিছু গাজীপুরেই। জামালপুরের মেয়েরা কেমন হয়? আমি যতবার গেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে। খুবই ওয়েলকামিং, ফ্রেন্ডলি। আপনি নিজেও গেছেন, হুম আমি হুম যদি হুম। ভুল না করি। এখানে মানুষ গিয়েছি, কেমন হয় আপনিও জানেন, খুব একদমই। মানে আপনার আহ, কি মনে হয়, আপনি কেমন? আমার কাছে সবাই যেরকম বলে আমি মানে খুব হয় না যে অনেক মারমুখো হয়, অনেক অনেক ঝগড়া করে, যেমন মানে বাংলাদেশের বিভিন্ন জেলা তো বিভিন্ন ট্যাগ আছে, যেমন কুমিল্লার যেটাই আছে, আমি কুমিল্লার মেয়ে না বলি, বরিশালের একটা আছে। তো জামালপুরের মেয়েরা কেমন, শান্তশিষ্ট এরকম হ্যাঁ, কিনা? আমার কাছে আমার নিজেকে নিয়ে যদি বলি আমি খুবই শান্তশিষ্ট। তো হুম আমার হুম। ক্ষেত্রে মনে হয় হ্যাঁ, জামালপুরের মেয়েরা আসলে শান্তশিষ্টই হয়। ঝগড়া কখনোই তারা করে না। তাদেরকে কেউ ঝগড়া মানে কি বলবো, তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলেও তারা কিছুই বলে না, চুপচাপ শোনে। আমার এরকম হয়েছে ছোটবেলায় আমাকে যদি কেউ মারতো খেলায়, আমি কিছুই বলতাম না, আমি কান্না করতে করতে নাকি বাসায় আসতাম। তা আম্মু বলতো তোমাকে মারছে, তুমি গিয়ে ওকে মেরে আসো। তখন আমি হুম বলতাম হুম। আমি মারলে তো আবার কান্না করবে। তখন আম্মু বলতো তুমি যদি কাঁদো তাহলে তোমাকে এখন আমি আবার মারবো। তো আমি নাকি এরকম ছিলাম আসলে। তো হ্যাঁ, জামালপুরের মানুষ আসলে খুবই শান্তিপ্রিয়। তারা এত ঝগড়া ঝামেলা এসব পছন্দ করে না। তাহলে তো জামালপুরের মেয়েরা মনে হয় বউ হিসেবে বেস্ট, নাকি বেস্ট অপশন? উম, এটাও যদি বলি অন্যান্য জেলা আবার খেপে যাবে। মনে হয় সব জেলার মেয়েরাই ভালো। আচ্ছা হ্যাঁ, কিছু মেয়ে হয়তো বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক থেকে একটু ডিফারেন্ট, তাই বলে যে তারা খারাপ তা না। হ্যাঁ, সবাই ভালো। আচ্ছা, ছোটবেলায় কি এরকম কখনো হয়েছে যে আপনি নিজে, আমি যতটুকু ক্যামেরার ওপারে কথা বলছিলাম, আপনি বলছিলেন ছোটবেলা থেকে আমি একটু বলদ প্রকৃতির, তো এমন হয়েছে যে আপনি নিজে ব্যথা পেলেন পড়ে গিয়ে, বা খেলতে গিয়ে ব্যথা ব্যথা পেলেন, আবার বাসায় এসে আম্মু আরো কয়টা মারলো যে তুই ব্যথা পেলি কেন? না, আমার আব্বু আম্মু কখনো আমাকে মারে নাই। আমাকে হুম। শুধু একটা বিষয়ের জন্য আমি বকা খাইছি, সেটা হচ্ছে আমি খাওয়া দাওয়া খুব বেছে বেছে খেতাম বা খুব কম খেতাম, এই আপনি জন্য খাওয়া আমার। দাওয়া করেন? হ্যাঁ, আমি এখন অনেক খাই, বাট কেন যেন সবাই বিশ্বাস করে না, আমি জানি না এটা কেন। বাট হ্যাঁ, আব্বু আম্মুর একটাই আফসোস ছিল মেয়ের কেন স্বাস্থ্য হয় না, কারণ এটার জন্য যখন শপিং মলে যেতাম বা হুম জামা কাপড় কিনতাম, দেখা যেত ওই সাইজ ওয়াইজ পাওয়া যেত না। বা রেডিমেড কিনলাম, কেনার পর আবারও সেটা টেইলারকে দিয়ে মানে ফিট করতে হচ্ছে। তো এটা আব্বু আম্মুর কাছে খুব হ্যাসেল লাগতো। আচ্ছা। তখন বলতো কি মেয়ে খায় না কিছু না। আর আব্বুর প্রবলেম ছিল, আব্বু বলতো এই মেয়ে ইচ্ছে করে খায় না, এই মেয়ে ইচ্ছে করে খায় না, ডায়েট করে। ছোটবেলা হ্যাঁ, থেকে? ছোটবেলা থেকে বলতো। আসলে কি ডায়েট না, করতেন আমি নাকি ডায়েট মানেই অপুষ্টিতে তখন ভুগতেন? বুঝতাম না। আমার কথা হচ্ছে আমার পেটে যতটুকু আটবে আমি তো ততটুকুই খাবো। ওই জোর করে খাইতে আমার একদম ভালো লাগতো না। আচ্ছা তো আচ্ছা। এইটাই। তাহলে ছোটবেলা থেকেই যেহেতু মানে ছিমছাম দেহ যেটাকে বলে, হ্যাঁ। বা বাচ্চারা এত চিকন থাকলে আসলে যেটা বলা হয় যে অপুষ্টিতে ভোগা,
তো বড় হওয়ার পরে এই ছিমছাম দেহ কি আসলে এই বরণই পেয়েছেন? হ্যাঁ, এটা আমার ফ্যামিলিতে আমার আব্বু বা আমার হুম, দাদা হুম। যারা, তারা কেউই অত বেশি স্বাস্থ্য না, বাট আচ্ছা। সবাই ফিট একদম। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে হ্যাঁ আমিও হয়তো বা তাদের মতোই হয়েছি। বলে না যে এই মেয়েটা ওর বাবার মতো হয়ে, আমার ছোট বোন আমার মায়ের মতো, ও মাশাল্লাহ খুব হেলদি। তো আমার আবার একটু কম, আমি আবার সবাই বলে যে আমি আমার বাবার মতো হয়েছি। হুম। তো এই দিক থেকে আমার মনে হয় হ্যাঁ। তো ছোটবেলা থেকে কি কি শুনে বড় হয়েছেন যে ফু দিলে উড়ে যাবা, ঝড় আসলে তোমাকে ধরে রাখা যাবে না, এগুলো বলা হতো? এটা আমার আব্বুই আব্বু মাঝে মধ্যে ফোন দিত, যদি কখনো যে বৃষ্টি টিষ্টির টাইম হতো, বলতো তুমি বাসায় তো? আমি বলতো যে বাসায় তো, ওরা বলতো যে বাতাস হচ্ছে বাইরে, কিন্তু ভুলেও যেও না, উড়ে যাওয়া। তা আব্বুই মজা করতো, খুব মজা লাগতো। হুম, But হুম। হ্যাঁ ওরকম কি বলবো, কষ্টের কথা ওরকম আসলে না বলি। বন্ধুরা খেপাতো না হ্যাঁ ও যে অনেকেই এই বলতো ঝড় আসছে, মোহনাকে ধরে রাখ? হ্যাঁ ও উড়ে যাবে, এগুলো হতো। আচ্ছা, এই যে মোটা হলে, আমরা মেয়েরা মোটা হলে হয় কি যে বলে যে কোন চালের ভাত খাও, আবার চিকন হলে বলে যে ফু দিলে উড়ে যাবা। তো আমরা হবটা কি বলেন তো? কি বলবো, এই যে এই প্রশ্ন যখন আমার আব্বু আম্মুকে একবার একজন করছিল যে মেয়ে একটা এরকম আর একটা এরকম কেন, তো আব্বু তখন বলছিল যে বাসায় আসলে একটা গোডাউন থেকেই চাল আসে, এখন সেম জিনিস খাওয়ার পর যদি আসলে এরকম হয়, এখানে আসলে আমার বলার কিছু নাই। তো এখানে আসলে আমি কি বলবো এখানে। দারুণ রিপ্লাই, আঙ্কেলের জন্য একটা তালি। যাই হোক, আপনি মিস পিস ইন্টারন্যাশনাল 2025 অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি 2026-এর জন্য একজনকে হ্যাঁ ক্রাউন করানো মনোনয়ন হয়েছে। করা হয়েছে বা ক্রাউন দেয়া হয়েছে, যেটা আপনি পরিয়ে দিয়েছেন। হুম হুম হুম। এবং 40টা কান্ট্রির সাথে কম্পিটিশন করে বাংলাদেশের হয়ে মুকুটটা জয়ী করে নিয়ে এসেছেন। এবং তারপরেও যেটা হয়েছে যে, আচ্ছা আমার একটা প্রশ্ন, কি 2024-এ কেউ কি মিস পিস না ইন্টারন্যাশনাল না, এটি হয়েছিল? ফার্স্ট এডিশন ছিল। ফার্স্ট ছিল। হ্যাঁ এবং বাংলাদেশের মুখ অবশ্যই আপনি উজ্জ্বল হ্যাঁ হ্যাঁ। করেছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সো ওখানকার একটু এক্সপেরিয়েন্স জানতে চাই, কেমন ছিল? খুবই ভালো ছিল, কারণ আমরা আসলে যখন যে কোনো কম্পিটিশনে যাই ইন্টারন্যাশনালি, হুম, হুম, তখন হুম। আসলে সেখানে আমার নিজের কোনো পরিচয় থাকে না, আমার নিজের নাম কেউ তারা জানে না, আমাকে সবাই বাংলাদেশ নামে সেখানে চেনে। বা আমি যাকে চিনি তাকে ইন্ডিয়া হিসেবে চিনি, ক্যাম্বোডিয়া হিসেবে চিনি, ফিলিপিন্স চিনি। তো এক্ষেত্রে হয় কি যে আমার কাছে মনে হয় আমি তখন গোটা একটা বাংলাদেশ, আমাকে সবাই ওইখানে, আমার আসলে মনে হয় আমি আসলে যেমন, তার থেকে আমার মাথায় টেনশন থাকে যে আমি যদি এখানে একটা ভুলও করে ফেলি, ভুল কিছু বলে ফেলি, বা আমার আচার আচরণ একটা যদি ভুল হয়ে যায়, হুম, হুম, সেটার এফেক্ট তারা মনে করবে যে আমাদের বাংলাদেশি মানুষরাই হয়তো বা এইরকম। হুম। তো এগুলো একটা মাথায় থাকে। এবং যখন আমরা কোনো প্ল্যাটফর্মে যাই, আহ, আসলে আগে দেখা যায় আমাদের কোনো পরিচয় তেমন থাকে না, কিন্তু প্ল্যাটফর্ম আচ্ছা। থেকে বের হওয়ার পর আমাদের একদম একটা পরিচয় হয়ে যায়, একটা টাইটেল হয়ে যায়। তো ওই জার্নিটার কথা বলতে গেলে আসলে খুবই চমৎকার ছিল আমার ক্ষেত্রে। এবং জার্নির পরবর্তী রেজাল্ট কি হবে সেটা নিয়ে তো আসলে কেউই জানে না। তো আমার ক্ষেত্রে হয় যেটা, ছোটবেলা থেকে আমি যেখানেই যেতাম, হুম, হুম। আমি আমার নিজের বেস্ট দেওয়ার ট্রাই করতাম। আমার কাছে মনে হতো আচ্ছা টাইম যেহেতু দিচ্ছি, কষ্ট যেহেতু করছি, একটু ভালোভাবেই করি, দেখা যাক কি হয়। তো সেক্ষেত্রে আমি আমার বেস্ট দিয়েছি। যেরকম যেরকম টাস্ক ছিল, বিভিন্ন হেড টু হেড রাউন্ড ছিল, ইন্টারভিউ রাউন্ড ছিল, তো সবকিছুতে খুব আমার ন্যাশনাল ডিরেক্টর যিনি ছিলেন প্রিয়তা আপু, তো প্রিয়তা আপুর গাইডেন্স, আমাদের একটা টিম আছে আমার অর্গানাইজেশনের, তো তাদের ফুল সাপোর্ট ছিল, আমাকে হুম, তারা হুম। ভালোভাবে গ্রুম আপ করেছে। তো এই তো আমি শুধুমাত্র আমার বেস্টটা দিয়েছি, এবং হ্যাঁ রেজাল্ট তো আপনারা সবচেয়ে সবাই দেখেছেন। কঠিন রাউন্ড কোনটা ছিল? আমার কাছে মনে হয়েছে ক্লোজ ডোর ইন্টারভিউ ছিল আমাদের একটা। আচ্ছা। ওইখানে সিঙ্গেল সিঙ্গেল ইন্টারভিউ হয় হুম, হুম। প্রায় 10-15 মিনিট। কি জিজ্ঞেস করছিল অনেক আপনাকে? কিছু জিজ্ঞাসা করে, সবকিছু যে আহ, কেন আপনাকে উইনার করা হবে, বা হচ্ছে আহ, আপনি কেন এখানে এসেছেন, বা আপনার ফিউচার প্ল্যান কি, হুম, আপনাকে যে হুম, আমি উইনার করব কেন করব, হুম, বা হুম। উইনার করার পর আপনি আসলে কি করবেন দেশের জন্য। তো এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা, তো ওই একটা ক্লোজ ডোর ইন্টারভিউতে তারা আসলে বুঝে যায় যে এই মেয়েটা আসলে কেমন। বা আসলে কুইন যখন আমরা, কুইনের সংজ্ঞা যদি বলতে যাই, হুম। আসলে কুইনরা হবে খুবই হাম্বল, খুবই সফট। আসলে এরকম আমাদের দেশে হয়ে গেছিল, আমি যখন কম্পিটিশনে যাই তো সবাই তখন বলছে যে সুন্দরী প্রতিযোগিতা মানে তো নায়িকা হয়ে যাবে। হুম। এটা নিয়ে আমি অনেক প্যারাও খাইছি, আমার গ্রামের বাড়ি থেকে আমার দাদি বা যারা আছে আমার চাচিরা, এরকম প্যারা দিছে আমার আব্বু মুখে যে মেয়ে এত ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং করছে, ও সুন্দরী প্রতিযোগিতায় কি করে, ও
ও ভালো জব করবে, বের হবে, মেয়েকে এখানে কেন দিছো, মেয়ে তো খারাপ হয়ে যাবে, মেয়ে তো নায়িকা হয়ে যাবে। আচ্ছা। এরা আসলে জানেই না যে আসলে কম্পিটিশন গুলো থেকে যারা বের হয় কুইনরা, এরা আসলে নায়িকা হয় না। সবাই আমরা বাংলাদেশিরা ওই যে প্রিয়াঙ্কা চোপড়া বা হচ্ছে ঐশ্বরিয়া রায়, মিস ওয়ার্ল্ড, তাদেরকে চিনি, তারা নায়িকা হইছে, এই জন্য আমরা মনে করি যে আসলে সব কুইনরা নায়িকাই হয়। আচ্ছা। বাট আসলে এতগুলো বছর ধরে এত এত কুইন প্রত্যেক বছর বের হচ্ছে, সবাই কি নায়িকা হয়? হয় না তো, জাস্ট হাতে গোনা কিছু মানুষ। তো ওই জায়গা থেকে আমারও মনে হয়েছে যে হ্যাঁ, আমি যাদের ফলো করি বা আমি নিজেকে আসলে ওই মিডিয়াতে ওইভাবে দেখতে চাই না, নায়িকা হিসেবে আমি আমাকে দেখতে চাই না, বা মডেল হিসেবেও আমি দেখতে চাই না, আমি নিজেকে আসলে রোল মডেল হিসেবে অলওয়েজ দেখতে চাই, ওয়াও। যে আমি এমন কিছু একটা করব যেন আমাকে দেখে মানুষ ইন্সপায়ার হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, এখন আমি তখন আমার জন্য এটা বোঝানো পসিবল ছিল না আমার ফ্যামিলিকে, আমি শুধু আমার বাবা মাকে বোঝাতে পেরেছিলাম। তো আমার বাবা মা সেটা বুঝছে, এবং আমার বাবা মা বলছে কে কি বললো তোমার দেখার দরকার নাই, তুমি তোমার মতো করো, যাদের যখন যেটা বুঝার হবে সময় তাদেরকে বলে দিবে। তো এরপর উইনার হওয়ার পর আসলে যখন কম্পিটিশন চলাকালীন সময় আমাকে যে প্যারাটা তারা দিছে, আমার আব্বু আম্মুর সাথে তারা কথা বলে নাই, বলছে না তোমাদের গ্রামে আসতে হবে না, তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না, তোমরা শহরে থাকো, বাট আমাদের তো ফেস করতে হয়, আমাদের বাণিজ্য আমাদের বাণিজ্য চলে যাচ্ছে, এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। পরে যখন উইনার হলাম বা যখন ইন্টারভিউ গুলো দেখছে, তো তখন আসলে তাদের ভুলটাও ভেঙে গেছে। বাট এখন যখন গ্রামের বাড়িতে আমি মাঝখানে একবার গিয়েছিলাম, তো সবাই খুব খুশি। তো এই তো আসলে কি বলবো, এখন আমার মনে হয় আসলে বাংলাদেশে যে প্রচলিত প্রথাটা আছে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে, আমার মনে হয়েছে সেটা আসলে ভাঙতে হবে। কারণ এই প্রতিযোগিতার থিম বা মোটো যেটা থাকে, আমরা আসলে সেটা নিয়ে কাজই করি না। কারণ প্রত্যেকটা প্রতিযোগিতারই একটা মোটো থাকে। মিস ওয়ার্ল্ড বলেন, মিস ওয়ার্ল্ডের মোটো যেরকম বিউটি উইথ ব্রেন বা বিউটি উইথ পারপাস, সো ওরা আসলে বিউটি উইথ পারপাসটা, মানে একটা কুইন কি নিয়ে কাজ করবে, ওদের একটা নিজস্ব পারপাস থাকে প্রত্যেক বছরের জন্য, যে কুইন হয় তাকে দিয়ে ওই কাজগুলো করানো হয়। বাট অনেকে দেখা যায়, আসলে আমি নিজে অনেক সোশ্যাল ওয়ার্ক করি, আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় দেই না, বা আমার নিজের কাছে আমার যখন মনে হয়েছে এটা নিয়ে কথা বলার সময় আসবে বা আপলোড করার টাইম আসবে, আমি জানাবো। তো এরকম প্রত্যেকটা কুইনের আসলে নিজস্ব কাজ থাকে, নিজস্ব মোটো থাকে। আপনার কি কোনো পারপাস ছিল বা এরকম আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সময় আমার তো হচ্ছে বা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার একটা ছিল। তো সেটা নিয়ে আমি অলরেডি কাজ করছি। আপনি তো জানেন আমি ছোটখাটো একটা বিজনেসও করি। তো এখন দেখা যায় আমার আন্ডারে হয়তো বা 4-5টা মেয়ে কাজ করছে। তো আমি স্বপ্ন দেখি আমি একদিন এমন কিছু করব, বা আমার নিজস্ব একটা অর্গানাইজেশন হবে, বা নিজস্ব একটা কারখানা হবে, বা নিজস্ব একটা কি বলে যেটাই হোক না কেন, আমি চাই আমার আন্ডারে আসলে এমন মানুষ হোক, এমন মানুষ আসুক, এমন মেয়েরা আসুক, যে মেয়েরা আসলে আমার আন্ডারে কাজ করবে, বা তাদের যে আসলে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, বা আমার যে গোলটা, আমার যে পারপাসটা, সেটা আমি তাদেরকে বুঝাতে পেরেছিলাম, এবং অলরেডি আমি সেটা নিয়ে যে কাজ করছি সেটার প্রুফ আমি তাদেরকে দেখাতে পেরেছিলাম, বিধায়ী হয়তো বা আমাকে তাদের মনে হয়েছে আমি ডিজার্ভ করি আসলে ক্রাউনটা। দারুণ দারুণ। এই যে বিভিন্ন বিউটি পেজেন্ট নিয়ে অনেক ধরনের জানার কৌতূহল, এর মধ্যে বিউটি পেজেন্ট সম্পর্কে কিছু ভুল ধারণা যেটা হচ্ছে গ্রামের মানুষ মনে করে। আমি আপনার একটা কথা একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে বলছিলেন যে নায়িকা হয়ে যাবি, নষ্ট হয়ে যাবে, এরকম গ্রামের মানুষের ধারণা। তবে নায়িকারা হচ্ছে নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় এরকম না, অনেক নায়িকা কিন্তু নিজের ক্যারিয়ার খুব ভালোভাবে গড়ে তুলছে, যেটা একটা ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা আছে যে বিউটি পেজেন্ট মানেই তো, ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট মানেই তো বিকিনি রাউন্ডে যেতে হবে, তখন তো আসলে অনেক খোলামেলা ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, যেটা আমাদের বাংলাদেশের কালচার বা সংস্কৃতির সাথে অতটা মানানসই না। তো হোয়াট অ্যাবাউট ইউ, আপনার ক্ষেত্রে কি এরকম কোনো রাউন্ড ছিল কিনা? এখানে আরেকটা আমি একটু যদি অ্যাড করি, আমি বলি এখানেও একটা ভুল ধারণা আছে। কোনো কম্পিটিশনে আপনাকে জোর করে কিচ্ছু পড়াবে না। বিকিনি রাউন্ড আছে, বাট বিকিনি রাউন্ডে 3-4 রকমের আসলে স্পেসিফিক ড্রেস থাকে, আপনি যেই ড্রেসে কমফোর্টেবল আপনি সেটা পরবেন। সাপোজ ধরেন এখন এইবার যেরকম আমাদের মিস ইউনিভার্সের মিথিলা আপু গেলেন, তো মিথিলা আপু বিকিনিতে খুব কমফোর্টেবল ছিল, সে তার বডি নিয়ে খুব কনফিডেন্ট, সে ওটা পরেছে। তার জায়গায় যদি আমি হতাম অ্যাজ ইফ, তো আমি হয়তো বা এটা পরতাম না, আমি হয়তো বা অন্য যে স্যুট আছে বা যেটা আছে আমি হয়তো বা সেটা পরতাম। তো কম্পিটিশনে কখনোই জোর করে কোনো কিছুই আপনাকে পড়াবে না, সেখানে অনেক অপশনস থাকে, অনেক কিছু থাকে। বাট হয় কি আসলে আমাদের কালচার না এটা, বাট আমরা যে দেশে আসলে যাচ্ছি, হয়তো বা থাইল্যান্ডে হচ্ছে বা ক্যাম্বোডিয়াতে হচ্ছে বা ফিলিপিন্সে হচ্ছে, তাদের দেশের ওটা আসলে কালচার বা ওইটাতে তারা অভ্যস্ত। এখন সেইখানে গেলে আসলে তারা যে রাউন্ডটা রেখেছে, সেই রাউন্ডের জন্য একটা স্পেসিফিক মার্কস থাকে। এখন আমার কথা হচ্ছে আমি এতগুলো টাকা খরচ করে এত কিছু করে একটা কম্পিটিশনে যাচ্ছি, আমি তো আসলে চাইবো না যে কোনো একটা ড্রেসের জন্য আমার হচ্ছে কোনো একটা মার্কস কাটা যাক।
তো সেজন্য হয়তো বা অনেকেই আসলে এটা রিস্ক নিতে চায় না, যে যেহেতু দেখছি আমি সব জায়গা থেকে নিজের বেস্ট দেই, এটা করি। তো এটাই হয় আসলে। মানে এই জন্য আমি দেখছিলাম যে ওই যে আপনি যেটা বলেন যে মিস ওয়ার্ল্ড তানজিয়া মিথিলা যখন গেলেন, ঠিক সেই সময় অন্যান্য মানুষের ড্রেসগুলো আমি দেখছিলাম যে এক একজন এক এক রকম যেভাবে কমফোর্টেবল ফিল করে, একদমই তাই। বিষয়টা একটু ক্লিয়ার হলো আমাদের কাছে। তো আপনাকে একটু জানতে চাই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের বিউটি পেজেন্ট আছে, যেমন লাক্সটানলাই সুপারস্টার, তারপর হচ্ছে মিস ওয়ার্ল্ড, মিস পিস ইন্টারন্যাশনাল, আরো অনেক কিছু আছে, মিস অশেন মনে হয় মিস আছে, এরকম কিছু। ওশান আছে, মিস ওশেন। অরা কিছুদিন আগে হয়েছে, আচ্ছা আবার মিস আচ্ছা, বাংলাদেশ ফাউন্ডেশন থেকেও অনেকগুলো ক্রাউন পরানো হয়। দারুণ। আমরা কিন্তু সবগুলোতে অত বেশি স্বচ্ছতা বা একদম স্পষ্টভাবে দেখতে পারি না যে কোন রাউন্ডের পরে কোন রাউন্ড, তারপর কি হচ্ছে। বাংলাদেশে যে বাছাই প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু গুটি কয়েক বাদে যেমন লাক্সেরটা দেখা যায় কোনোভাবে যে আমরা টেলিভিশনে দেখতে পাই। সো বাংলাদেশের এই যে হুট করে মিস ওয়ার্ল্ড হয়ে গেলেন মিথিলা, বা আপনিও আচ্ছা হয়ে আচ্ছা, গেলেন যে হ্যাঁ হ্যাঁ মিস হ্যাঁ, পিস বাংলাদেশ যখন বাংলাদেশের হুম, রাউন্ডে, সেগুলো কিন্তু আমরা জানি না আচ্ছা সেটা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা কিভাবে হয়েছে এবং কিভাবে আপনাদের বাছাই। আচ্ছা। সেটাকে কোনো অনেকের এই ধারণা আছে, এটা হ্যাঁ, ভুল হ্যাঁ, ধারণা কিনা যে এটা অনেকের ঘুষ প্রশ্ন বা আছে। টাকা দিলেই নাকি হ্যাঁ, মিস হ্যাঁ, বাংলাদেশ হয়ে হওয়া যায়, যায়, হয়ে মিস যায়, হয়ে যায়। পিস আচ্ছা, ইন্টারন্যাশনাল আমি হওয়া বলি, যায়। প্রত্যেকটা অর্গানাইজেশন থাকে, প্রত্যেকটা কম্পিটিশনের জন্য যাদের কাছে এই লাইসেন্স গুলো থাকে, তাই না? তো আমি যেমন যে অর্গানাইজেশন থেকে আমি এসেছি, বাংলাদেশ ট্যুরিজম বিউটি। তো ট্যুরিজম বিউটি আমি 2023 সাল থেকে আপনি জানেন আমি মিস ওশানের জন্য টাইটেল হোল্ডার ছিলাম। আমার আসলে 25-এ ওশানেই যাওয়ার কথা ছিল, বাট এর আগে আমি আসলে পিস যেটা ওটাতে কম্পিট করি। তো 23 সালে যখন আমি তাদের বাংলাদেশ ট্যুরিজম বিউটিতে পার্টিসিপেট করি, সেইখানে আমরা আসলে প্রায় 100 জনের মতো ছিল মেয়ে। এরপরে টপ 50, তারপর টপ 30, আমাদের টপ 25 কে নিয়ে আমাদের গ্রুমিং সেশন শুরু হয় 23 সালে। এবং তারপর আমরা যখন স্টেজে উঠি, ওটা হয়েছিল আইসিসি তে, বিআইসিসি বা যেটা হয় আইসিসিবি, আইসিসিবি তে, হ্যাঁ, আচ্ছা যে আচ্ছা, ইন্টারন্যাশনাল কনফারেন্স না কি যেন হ্যাঁ একটা হ্যাঁ আছে না, হ্যাঁ, হ্যাঁ, বসুন্ধরা, এই যে আহ, 300 ফিট। না ওটা না, আচ্ছা আচ্ছা এই যে, আচ্ছা, হোয়াট এভার, আচ্ছা যাই যেখানেই হোক, হ্যাঁ হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তো ওইখানে হয়েছিল। তো এরপর আমরা স্টেজে উঠেছিলাম আসলে টপ 12, টপ 12 থেকে টপ 10। তারপরে আমরা 4 জনকে আমাদের আসলে করানো হয়, ক্রাউনিং করানো হয়, এবং সেই 4 জনের মধ্যে থেকে আমি একজন। এবং এরপর আমাদের আসলে একটা এগ্রিমেন্ট হয় যে নেক্সট 2 ইয়ার্স এর জন্য তুমি আমার অর্গানাইজেশনের থেকেই কাজ করবা। আমাদের কাছে যে লাইসেন্স গুলো আছে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করব এবং সেই জায়গাগুলোতে পাঠাবো। যাকে যে কম্পিটিশনের জন্য আমাদের, সাপোজ আমরা 6টা মেয়ে সেখানে ছিলাম, 6টা মেয়ে 2 বছর ধরে এই অর্গানাইজেশনে আছি, তারা আমাদেরকে তৈরি করছে, গ্রুমিং করছে। তো সেখান থেকে মনে হয়েছে মিস প্ল্যানেটে একজনকে পাঠানো হয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে মিস ফেস অফ বিউটি, বা এগুলো বিভিন্ন জায়গায় যাকে যখন আমাদের ন্যাশনাল ডিরেক্টরের মনে হয় যে এই জায়গার জন্য ও পারফেক্ট, তাকে সেইখানেই পাঠানো হয়। তার মানে কোনো বাছাই প্রক্রিয়া তারপরে আর হয় না, হ্যাঁ, তাদের হ্যাঁ, মধ্য থেকেই হ্যাঁ, ওনারা এটা হয় না কেন? ডিসিশন কারণ নেয়। আমার ন্যাশনাল ডিরেক্টর যিনি, বা মিস বাংলাদেশ ইউএস অর্গানাইজেশন আছে একটা বাংলাদেশে, যেখান থেকে মিস গ্র্যান্ড আরো বড় বড় কম্পিটিশন গুলো হয়। তো আমার ন্যাশনাল ডিরেক্টর কেউ দেশে থাকেন না, তারা সবাই দেশের বাইরে থাকেন। তো তারা হয়তোবা 2 বছরে একবার দেশে আসেন, দেশে আসার পর একটা কম্পিটিশন করেন, সেখান থেকে হয়তোবা টপ 5 যারা থাকেন, টপ 5 কে তারা রাখেন। এবং সেই টপ 5 কে রাখার পর সেই তাদেরকে হয়তোবা 1 বছর বা 1.5 বছর একটা এগ্রিমেন্ট হয়। এই 1.5 বছর সেই 4টা বা 5টা মেয়ের তারা গ্রুমিং করায়। এরপর নেক্সট বছর তাদেরকে আসলে এক একজনকে এক একটা কম্পিটিশনে পাঠানো আচ্ছা, হয়। এটা তো বুঝলাম, তবে বিউটি পেজেন্ট গুলো কি আসলেই নিরপেক্ষ হয় এখন বা আমি স্বচ্ছতা কি আসলেই এখন আছে? আমি যেখান থেকে এসেছি, আমি যদি আমার কথা বলি, আমি ওরকম কিছু আমার অর্গানাইজেশনে দেখি নাই, বা অনেক অর্গানাইজেশন এরকম হতেও পারে, আমি নিজেও অনেকটা শুনি যে এরকম হয়েছে, বা এখন রিসেন্টলি যেরকম কয়েকটাতে আমার যাওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই, এটা আসলে আমার মনে হয় স্বচ্ছতার প্রশ্ন আমাকে না করে যারা ন্যাশনাল ডিরেক্টর আছেন তাদেরকে করলে বেশি ভালো হয়। আপনি বলছিলেন এত টাকা খরচ করে আমরা আসলাম, এরকম একটা কথা ইয়া, কোট ইয়া। করলাম আমি। তো সেক্ষেত্রে টাকা কি আপনাকে খরচ করতে হচ্ছে? না, দেখেন আমাদের দেশ এখনো পর্যন্ত আমরা যদি বলি, কেউ আমরা ওইরকম ভাবে সাপোর্ট পাই না। আমার ন্যাশনাল ডিরেক্টর হয়তো বা আমাকে প্লেনের যে কস্ট, সেটা হয়তো বা তিনি আমাকে টিকিট স্পন্সর করলেন, কিন্তু আমার একটা নিজের ড্রেস, নিজের যে থাকে, আমার নিজস্ব অনেক কিছু থাকবে সেইখানে। প্রত্যেকটা রাউন্ডের জন্য প্রত্যেকটা ড্রেস, যে অন্যান্য দেশ থেকে যে পার্টিসিপেন্ট গুলো যায়, আমি যদি থাইল্যান্ড বলি, ক্যাম্বোডিয়া বলি, ফিলিপিন্স বলি, ইন্ডিয়া বলি, তাদের দেশে তো আসলে এই কালচারটা প্রচলিত, তাদের প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা কুইনকে ড্রেস দেওয়ার জন্য একদম রেডি থাকে।
কিন্তু আমাদের দেশে এরকম কোনো ব্র্যান্ড নাই আমি দেশের বাইরে যাব 1 মাস থাকবো, আমাকে 1 মাসের জন্য তাদের ড্রেস দিবে, দিয়ে বলবে তুমি এটা পরো, বা আমাকে স্পন্সর করবে। সো আমরা স্পন্সর পাই না বলে আমাদের নিজের পকেট থেকে আসলে এই টাকাগুলো যায়। ও মাই গড, খুব আর গুরুত্বপূর্ণ এবং একটা এটা কথা মানে বলেছেন। খুব ভালো একটা অ্যামাউন্ট যায়, কারণ প্রত্যেকটা গাউন খুব হুম, হুম। এক্সপেন্সিভ হয়। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের টাকাগুলো যায়। আচ্ছা, আপনারা যখন বাইরে যান, যেমন আমি এটা দুজনের ক্ষেত্রেই দেখেছি, মিস পিস ইন্টারন্যাশনাল মানে আপনি মোহনা, এবং তানজিয়া জামান মিথিলা, আমি যদি ভুল না করে থাকি ওনার নামটা, মিস ওয়ার্ল্ড হিসেবে মিস যখন, ইউনিভার্স। মিস ইউনিভার্স, আই এম সো সরি, তখন উনি যখন গেলেন, তখন ওখানে যখন আপনারা রিপ্রেজেন্ট করে যখন ভালো কিছু করছেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ ব্যাড কমেন্টস বা যে পরিমাণ পিছনে লাগা যে বিষয়গুলো বা খারাপ দিকগুলো হাইলাইট করা দেখা যায়, যে আপনারা ওখানে কম্পিটিশন করছেন বাংলাদেশ মিস মিস বাংলাদেশ বা এই কিছু নামে, আর বাংলাদেশ থেকে আপনাকে মুখ করছে যে আরে তোমার তো যোগ্যতা নাই, বা কি টাকা দিয়ে হয়তো গেছো, কি চেহারা, হ্যাঁ, এই এটা ধরনের। তখন আপনার কেমন লাগে? যেমন তানজিয়ার ক্ষেত্রে এরকম একটা হয়েছে, আমি যতটুকু জানি যে উনি যখন ওখানে ভোট চাইছিলেন তখন বাংলাদেশে ওনার কিছু ভিডিও, আগের ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ। তো এই বিষয়টা তখন ওখানে থেকে কেমন লাগে? এখন ধরেন আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি আসলে একদম নিউ ফেস ছিলাম, আমাকে কেউ চেনা নাই। আমি যখন প্রথম কম্পিট করি, তো আমার হয়তোবা ওরকম কোনো কিছু পায়নি, বা আমি নিজেও ট্রলের শিকার হয়েছি যে এই চেহারা নিয়ে কিভাবে ওকে কেন সিলেক্ট করা হয়েছে, বা আমার যে ন্যাশনাল ডিরেক্টর তিনি জানেন আমার মধ্যে কি কি স্কিল আছে, বা আমি কি বিষয়ে পড়াশোনা করছি, বা আমি কি কি অর্গানাইজেশনের সাথে কাজ করছি বাংলাদেশে। তার কাছে মনে হয়েছে আমি এই জায়গার জন্য ক্যাপেবল, এই জন্য তিনি আমাকে এই জায়গাটায় পাঠিয়েছেন। এখন মিথিলা আপুর ক্ষেত্রে যেরকম উনি কম্পিট করতে যখন গিয়েছেন, তার পাস হিস্ট্রি সবাই টেনে, তিনি আমাদের দেশের সেলিব্রিটি, আমরা সবাই তাকে চিনি, অনেক বছর ধরে খুব ভালোভাবে কাজ করছেন, খুব ফেমাস তিনি আমাদের দেশে। তো তখন তার কোনো একটা বিষয় আসলে সবার সবকিছু যে সবসময় ভালো লাগবে এরকম না, আপনি একটা কিছু হয়তো মজা করে করেছেন, তার কাছে সেটা মজা হয়নি, বা এমন ভাবে আসলে উপস্থাপন করছে আমাদের দেশের, আসলে এটা যদিও আমি জানি না দর্শক ঠিক হিসেবে নিবে কিনা, বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, দর্শককে আসলে যেটা খাওয়ানো হয় ওনারা ওটাই খায়, ক্যাপশন যেটা দেওয়া হয় ওনারা সত্যতা যাচাই করে না, বট বাহিনী একটা হ্যাঁ থাকে। হ্যাঁ, যেটা দেখে ওটাই হয়। মানে এরকম হয়েছে, আমার আম্মু একবার বলছিল যে ইউটিউবে আমি এটার ভিডিও দেখলাম ও নাকি মারা গেছে, এটা দেখলাম এই ক্যাপশন, ও ওর নাকি এটা হয়েছে। আম্মু এগুলো সত্য ঘটনা, রিসেন্টলি আমার একটা ক্যাপশন ছিল যে আমি আর 1 মাস বাঁচবো। তো এরকমই আসলে। তো আমার আল্লাহ ক্ষেত্রে আমাকে আমি মাফ আসলে ওরকম অত ফেমাস ছিলাম না, কেউ না, তো এই জন্য আমি ওরকম কিছু ফেস করিনি, সবাই আমাকে অনেক ভোট করছে, অনেক সাপোর্ট করছে, বা আমি যেসব অর্গানাইজেশনে কাজ করতাম সেইখানের একটা টিম থাকে, তো ওই জায়গাগুলো থেকে আমি খুবই সাপোর্ট পাইছি। সো এটাই বলবো, আসলে নেগেটিভিটি সব জায়গাতেই থাকবে, আমাদের দেশের কালচার যেরকম আছে অন্যান্য দেশের কালচারেও আছে। অন্যান্য দেশ হয়তোবা তাদের দেশে এই কম্পিটিশন গুলো অনেক ফেমাস, এই জন্য তারা এই জিনিসটা আমি বজায় একটু রাখে। জানতে চাচ্ছি কি, যে ওই সময়টা বাংলাদেশে যখন আসলেন তখন আমরা আসলে সত্যি কথাই যে বলছিল যে আপনি বললেন যে এই চেহারা নিয়ে কিভাবে আসলে মিস পিস ইন্টারন্যাশনাল হন, কিভাবে কুইন হন, এই যে এরকম বাজে নেগেটিভ কথা, এই কথাগুলো কি ওই কান্ট্রি থেকেও কখনো বলেছে আপনাকে? না, আমার ক্ষেত্রে একবার হয়েছে, যেটা আমাদের যখন ফাইনাল অ্যানাউন্সমেন্টটা হয়, যেদিন অ্যানাউন্স করা হয় যে বাংলাদেশ উইনার, তো আমি শুধু উইনারই হয়েছি তাও না, আমি সাথে সাথে 2টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, মাশাআল্লাহ। বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড, মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড। সো এই জায়গা থেকে আমার খুব কি বলবো, টপ 5-এ আমরা যারা ছিলাম, টপ 5-এ আমি ছিলাম, ইন্ডিয়া, ফ্রান্স, ক্যাম্বোডিয়া, ইউনাইটেড কিংডম। তো এত বড় বড় দেশ, তারা আমাদের থেকে অনেক ধনী, যদি আমার টাকা দিয়ে হয় তাহলে তারা আমার আগে টাকা দিয়ে উইনার হয়ে যাবে, ইটস ট্রু, রাইট। তো আমার তো আসলে অত টাকা নাই যে আমি টাকা খরচ করে কম্পিটিশনেও যাব, আবার টাকা খরচ করে ক্রাউনও কিনবো। কত টাকা দিয়ে ক্রাউন কিনলেন আপনি বলেন? তো অত কিছু না ভাই। তো হ্যাঁ, আমি উইনার হওয়ার পর কিছু কথা হয়েছিল, ইন্ডিয়ার যে মেয়েটা ছিল সে খুব সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন করেছিল। ওইখানে আমাদের একটা গ্রুপ থাকে যেখানে আসলে সব ন্যাশনাল ডিরেক্টর প্লাস ওইখানকার আমার যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন তার নাম সিপিএন গ্লোবাল, তো সিপিএন গ্লোবালকে তারা মেইল করেছিল, তারা প্রশ্ন করেছে যে কিভাবে বাংলাদেশ উইন হয়। সো বাংলাদেশ আসলে উইন হবে এটা তো অনেক দূরের বিষয়, বাংলাদেশ তো কখনো টাইটেলই পায় না যে কোনো জায়গায়। তো সেইখানে আসলে কিভাবে বাংলাদেশ উইন হলো, কোন কোন জায়গায় আমার মার্কস কত ছিল, আমি কেন পেলাম,
সো এই জায়গাগুলোতে আসলে যখন তারা আমার সামনে দেখছি গ্রুপের মধ্যে এটা নিয়ে খুব ফাইট হচ্ছে, সো তখন দেখে খুব আসলে মজা লাগছিল যে আচ্ছা খুব ভালো লাগছে আসলে দেশ নিয়ে ফাইট ফাইট হচ্ছে। বাহ এটা দেখে খুব ভালো লাগতেছিল একদিক থেকে, আবার একদিক থেকে মনে হচ্ছিল যে আসলে মানুষ মানে কেন যেন আমার দেশ প্রথম কিছু একটা অ্যাচিভ করেছে, অন্য দেশ তুমি আমার দেশকে একটু সাপোর্ট করো, তাই না? না, কেন ওর দেশ কেন, মানে ওইটার আগে ওদেরকে প্রুফ দিতে হবে কেন কোন কোন জায়গায় কি কি মার্কস ছিল, এন্ড সেখানে সিপিএন গ্লোবাল ওদের দিক থেকে ওরা সেটা ই করেছে, ওদের সবকিছু ক্লিয়ার করেছে। সো এটাই আসলে বাহ, আমাদের দেশ মিস পিস ইন্টারন্যাশনালে ইন্ডিয়া এবং অন্যান্য কম্বোডিয়া এবং অন্যান্য বড় বড় দেশকে হারিয়ে দিয়েছে, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি প্রশংসার দাবিদার, তাই না? খুবই ভালো লাগলো। তবে আপনার কি এখন শীত লাগছে? একটু কম আজকে। আজকে কম না? আমি শুনছি আপনার নাকি সাজুগুজু করলে শীত লাগে না। হ্যাঁ, ওই যে রিসেন্টলি একটা বিয়ের দাওয়াতে যাওয়ার পর সবাই বলছিল এই তোমার ঠান্ডা লাগে না, এই তোমার ঠান্ডা লাগে না। আর ঠান্ডা তো লাগে, এখন সাজুগুজু করে ছবি তুলতে হবে না। আচ্ছা, মেয়েরাই মনে হয় এত স্যাক্রিফাইস করে যে শীতের সময় হাত পা কাঁপুনি শীতেও মানে একটু সাজুগুজু করলে সোয়েটার পরতে চায় না। হ্যাঁ, এটা কিন্তু ওই যে ছবিতে মুভিতেও আমরা দেখি যখন ওই যে গানের শুটিং গুলো হয়, ছেলেরা কি সুন্দর একদম ইটি পরে থাকে আর মেয়েরা একদম শাড়ি পরে আছে, স্লিভলেস ব্লাউজ, তাও আবার বরফের মধ্যে, তো ভালোই লাগে যে আসলে কি ডেডিকেশন। তো আপনি পারবেন এরকম? হ্যাঁ, ওইরকম সুন্দর জায়গায় গেলে আসলে সবকিছুই সম্ভব। মেয়েরা ছবি তোলার জন্য কি হ্যাঁ, কি না বিসর্জন দেয়। করতে পারে। আচ্ছা, এই জন্য নাকি বিয়ে বাড়িতে বা অন্যান্য জায়গায় ক্যামেরাম্যানদের পেছনে মেয়েরা সবচেয়ে বেশি ঘোরে, এটা কি সত্যি? ভালো একটা ছবির জন্য সবচেয়ে বেশি তেল দেয় নাকি ক্যামেরাম্যানকে? না, ক্যামেরাম্যান তো আসলে ওই যে ব্রাইডদের জন্য হায়ার করা থাকে, ওরা তো আপনি ডাকলেও আপনার কাছে আসবে না, পাতা দেয় না। না পাতা দিবেই না। মেয়েদেরকে মানে দুজন পেশার মানুষ পাতা দেয় না, ফুচকা মোল্লা মামা আর ক্যামেরাম্যান। আচ্ছা, একটু জানতে চাই যে লাক্স চ্যানেলে সুপারস্টার, এটাও তো একটা বিউটি পেজেন্ট, এখান থেকে অনেক বড় বড় তারকা কিন্তু উঠে এসেছে, সো এখানে আপনি কেন যাননি? আমার আসলে আমরা আসলে যে বছর যে কম্পিটিশন থেকে বের হই, আমরা আসলে নেক্সট 1.5 বছরের জন্য অন্য কোনো কম্পিটিশনে যেতে পারি না, আমাদের এগ্রিমেন্ট সাইন করা থাকে। সো হ্যাঁ, এইজন্যই। আচ্ছা, আপনার বিড়াল গুলো কেমন আছে? আমার একটাই বিড়াল। বিড়াল একটাই? আচ্ছা, ও খুবই ভালো আছে, এখন তো ঠান্ডা, ও সব সময় নাকি একদম আব্বু আম্মুর কোলেই থাকে, নামতে চায় না। এটা দারুণ। আচ্ছা, মোহনা আপু, আপনাকে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, সেই প্রশ্নের সম্মুখীন আপনি অনেকবার হয়েছেন, সেটা নিয়ে আসলে আমি বলছিলাম যে প্রথমে যে আমিও সেই প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছি, যদিও আমি কোনো মিস ওয়ার্ল্ড বা মিস বাংলাদেশ, মিস পিস ইন্টারন্যাশনাল কোনো প্রেজেন্টেই যাইনি, একবার গিয়েছিলাম বহু আগে, সেটা অন্য কথা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা যখন নায়িকাদেরকে দেখি যে সার্জারি, বোটক্স, ফিলার এই ধরনের কাজ করে, তখন আবার বলে যে কি দরকার, এগুলো কেন করো, নিজের ফেসটাকে আর্টিফিশিয়াল করে ফেলেছো, এলিয়েন এলিয়েন লাগে। আবার যখন নেচারালি একটু ডিফল্ট থাকে বা সৌন্দর্যের যে সংজ্ঞা, আমি জানি না সৌন্দর্যের সংজ্ঞা কি, আবার তো সবাইকেই ভালো লাগে, সৌন্দর্যের সংজ্ঞা তার যে যেমন ভাবে দেখছে তার ক্রাইটেরিয়া অনুযায়ী মিলছে না, তখন হয় কি, তখনও বলে যে নেচারালি এত বিশ্রী কেন তুমি, নেচারালি থাকলেও সমস্যা, আর্টিফিশিয়ালি থাকলেও সমস্যা। তো আমার মনে হয় যে আপনি আমার মতো অনেক জায়গায় দাঁত নিয়ে অনেক বেশি কটাক্ষের শিকার হয়েছেন এবং খুব ওপেনলি হয়েছেন। তো এই বিষয়গুলো আসলে কি কি বাজে মন্তব্য বা ছোটবেলা থেকে কি কি শিকার হয়েছেন একটু যদি বলতেন। ছোটবেলা থেকে কি বলবো, স্কুল লাইফ থেকে আমার মনে আছে ক্লাসের কিছু মেয়ে ছিল যারা হচ্ছে সবসময় মনে করতো তারা খুব সুন্দর এবং আমি তাদের থেকে দেখতে খুবই খারাপ। সো গ্রুপ ছবি তুলতে গেলে হয়তো সবাই দাঁত বের করে হাসছে, তখন হয়তো আমাকে বলছে তুই দাঁত বের করিস না, বা আচ্ছা না, অনেক সময় পোজ দেওয়ার সময় আমরা প্ল্যান করি যে এটা এই ছবিটা এইভাবে তুলবো, এই ছবিটা এইভাবে তুলবো। তো যখন একটা সেশন আসে যে সবাই দাঁত বের করে ছবি তুলবো, তখন আমাকে যখন মিন করে বলতো যে তোর দাঁত বের করার দরকার নাই, তো ওইটা খুব খারাপ লাগতো ওই টাইমে, বাট তখন আসলে ওদের সামনে আসলে হেসেই যদিও বলতাম, আর ভিতরে ওই কষ্টটা থাকতো যে আচ্ছা ঠিক আছে। এরকম অনেকবার হয়েছে যে আসলে আব্বু নিজেই বলেছে যে আচ্ছা এটা করাই ফেলো, বাট আচ্ছা না কোনো জিনিস, হ্যাঁ ব্রেসেস করাই ফেলবো, হয়েও হচ্ছিল না যে আচ্ছা করবো না। বাট এসএসসির পর কলেজ লাইফ থেকে যখন আমি তো ছোটবেলা থেকে ডিবেট করি, তো বিটি ওয়েটেড মানে এগুলোতে যখন আমি ডিবেট করতাম, তখন সবাই আমাকে বলতো তুমি খুব ভালো কথা বলো, তো তুমি আসলে কে কি বললো তোমার দেখার দরকার নেই। আর আমি ছোটবেলা খুব কথা কম বলতাম, আমার কাছে মনে হতো কি আচ্ছা কথা বললে হয়তো আমাকে দেখতে ভালো লাগবে না, এই জন্য আসলে বেশি কথা বলতাম না, বাট আমার কথা বলতে খুবই ভালো লাগে।
তো সেই জায়গা থেকে তখন মনে হয়েছে আচ্ছা কে কি বললো আমার দেখার দরকার নেই। আর তখন পুরস্কার পেতে খুব ভালো লাগতো, ডিবেট করছি, এত কিছু করছি, অনেক ভালো ভালো প্রাইজ পাচ্ছি, সার্টিফিকেট হচ্ছে, এত কিছু হচ্ছে। তখন আমার মনে হতো তোরা তো এগুলো পাচ্ছিস না ভাই, তো আমি আগে এগুলাতে একটু ফোকাস করি, এগুলো আগে একটু করি। তো এই তো পড়াশোনা পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন এগুলোতে অংশগ্রহণ করা, তো এগুলো লাইফে লেগেই ছিল। এবং এগুলো নিয়ে আসলে ব্যস্ততার মাঝে আসলে এটা করা হয় নাই। এবং ব্রেসেস করতে তো অনেক টাকাও লাগে, মোটামুটি ভালো এত বাজেট লাগে। কম কম বাজেটেরও না মনে হ্যাঁ হয়, হ্যাঁ, এটা এখন তো খুবই 1.5 লাখের এক্সপেন্সিভ, উপরে। খুব এক্সপেন্সিভ। তো সেই জায়গা থেকে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমার নিজস্ব খুব ভালো অ্যামাউন্টে যায়, এবং আমি আসলে খুব বড় লোক ফ্যামিলি আসলে হয়তোবা আমি ওইরকম ফ্যামিলি কি বলবো জানি না, আমি অত হাই সোসাইটি থেকে বিলং করি না, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। এবং সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে এখন আমি এটা না করি, আমি তো ভালো ভালো কাজ করছি, ভালো কিছু করছি, আমার মধ্যে মনে হয়েছে যে আমি আসলে বাই বর্ন যে এরকম, আমি দেখি না এরকম ভাবে কোনো কিছু করা যায় কিনা। তারপর যদি কখনো মনে হয় যে হ্যাঁ এটা চেঞ্জ করা দরকার, আমি নিজেও মানি যে হ্যাঁ আমার এটা একটা ফল্ট, বা আছে না যে এটা তো আমার মানতে হবে, এটা না মানার কোনো কিছু নাই, যে আমার দাঁত ন্যাচারালি যে এরকম মানুষের দাঁত, আমার দাঁত আসলে তাদের মতো না, তাই না? তো এই জায়গাটা আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার নিজের জন্য চেঞ্জ করা দরকার, তখন আমার মনে হয়েছে যে আমি চেঞ্জ করব। কেউ আমাকে বলছে যে কেন এটা করছো না, এটা করো সেটা করো, এটা শুনে আমি চেঞ্জ করছি, আমার কাছে মনে হয়েছে এটা আমি করব না। যখন আমার নিজের কাছে মনে হবে যে হ্যাঁ এখন আমার চেঞ্জ করা দরকার, বা ইন ফিউচার আমি যখন আরো বড় কোনো কম্পিটিশনে যাব, বা নিজেকে আমি এখন অলরেডি আমি গ্রুমিং করা স্টার্ট করেছি, তো আমার যখন মনে হবে যে হ্যাঁ এখন আমার এটা সময় এসেছে, তো এই তো সবকিছু মিলিয়ে হয়নি। এখন আমার কাছে মনে হয় যে এটার জন্য আমি খুব মজার বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় এখন যত মানুষ আমাকে চিনছে, আমার কাছে মনে হয় যে আমার দাঁতের জন্য আমাকে সবাই চিনছে। তা আমার মনে হয় যে আমার আইডেন্টিটি পিছনে আসলে আমার দাঁতের খুব অবদান। দারুণ এটাই কথা। আসলে আমার কাছে মনে হয়েছে আছি তো, আমি তো ভালো আছি, আমি আমাকে নিয়ে হ্যাপি আছি, আমি আমাকে নিয়ে কনফিডেন্ট ভাই। তোমাদের আসলে ভালো লাগছে নাকি লাগছে না সেটা নিয়ে পড়ে থাকলে তো আমার দিন চলবে না। বাহ, মনে হচ্ছিল আমার কথাগুলোই যেন কেউ বলছে, এবং আমিও অনেক কটাক্ষের শিকার হচ্ছি এখন পর্যন্ত। এবং আমার ম্যাক্সিমাম কমেন্টের নিচে আসে, বিভিন্ন শো এর নিচে কমেন্ট আসে এরকম যে হয়তো বা কোনোভাবে মানে এত শো কিভাবে করছি, হয়তো বা কোনো অসৎ উপায়ে, অথবা টাকা দিয়ে, অথবা যে কোনো ভাবে আমি হয়তো এই শোগুলো হাঁকাচ্ছি। তো এই ধরনের সমাজে এরকম কমেন্ট কিন্তু করে। আমি একটু জানতে চাচ্ছি যে আমার যে প্রবলেমটা, সেটা তো হচ্ছে অনেকগুলো দাঁতের জন্য একটু বাইরে বের হয়ে আসছে। তো আপনার মানে সমস্যাটা কি, এটা তো বাইবর্ণই ছিল তাই তো? তো সেক্ষেত্রে আমার তো মানে ব্রেসেস পরাটা তো আপনার ক্ষেত্রে খুবই সহজ, আমি যতটুকু দেখছি, মানে আমি তো বুঝতে পারছি এটা যে আপনার দাঁতে যথেষ্ট জায়গা আছে। আমার রিসেন্টলি ডক্টর আমার দেখানো হয়েছে, তো সেখানে আমি আসলে একটু আগে থেকেই একটু রিসার্চ করছিলাম যে আসলে আমার কতটুকু টাইম লাগবে, বা আমি কখন করব। আসলে যেহেতু আমি ফাইনাল ইয়ারে আছি, আমার ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে, তো আমি হোপফুলি হয়তো বা নেক্সট 2-3 মাসের মধ্যে করাতেও পারি, বা নাও করাতে পারি, শিওর না। বাট মনে হচ্ছিল আচ্ছা আমি সবাই যেহেতু এখন আমার যারা একটু আমাকে পছন্দ করে সবাই বলে যে আপু তুমি প্লিজ এটা করো, তোমাকে তাহলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। আমি জানি না তুমি যখন মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স ভালো কোনো কম্পিটিশনে যাবা, তোমাকে কেউ কোনো কিছু দিক থেকে মানে বলুক এটা তোমার কমতি আছে, তুমি সব দিক দিয়ে পারফেক্ট, এটা প্লিজ ঠিক করো। তো তখন এখন মনে হয় যে আচ্ছা এত মানুষ আমাকে পছন্দ করছে এবং এত সুন্দর করে বলছে যে আপু এটা করেন তাহলে খুব ভালো লাগবে। তো এই তো কয়েকটা ডাক্তারের সাথে কথা হলো, এবং আমার যেরকম যে অনেকে হয়তো দাঁত ফেলতে হয়, আমারটাই হ্যাঁ বলেছে ফেলতে হবে। হ্যাঁ, তো আমাকে আবার ডক্টর খুব বলেছে যে আপনার দাঁতের পজিশন খুব ভালো, আপনার এত টাইম লাগবে না, হয়তো 7-8 মাস লাগবে, যেহেতু আপনার দাঁতের মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, তো খুব অল্প টাইমের মধ্যে এটা ন্যাচারাল ব্রেসেস করলে ঠিক হয়ে যাবে। তো এই তো এটাই আর কি। অনেককে কিন্তু বলে, যেমন আপনি তো ব্লেজিং, মানে আপনার অবশ্যই ব্লেজিং সেটা যে আপনার দাঁতে ফাঁকা অংশ আছে, অনেকে কিন্তু বলে যে দরকার নেই, বা সাইন্টিফিক্যালি অনেককে না করে, কারণ হচ্ছে ভেতরের অনেকগুলো দাঁত ফেলে তারপরে ব্রেসেস লাগানোতে কিন্তু ব্রেইনে অনেক বেশি, বা চোখের সাথে ব্রেইনে যেহেতু সম্পর্ক, অনেক বেশি সমস্যা হতে পারে। বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি এমনিতেই এই দাঁতেই অনেক সুন্দর, এই দাঁতেই আপনাকে বেশ সুন্দর লাগে, আপনার আইডেন্টিটি হচ্ছে এই দাঁতটা।
তাই না? আচ্ছা, একটু জানতে চাই যে আপনার আর কি কি শক্তি? আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি খুব সুন্দর ফটোজেনিক একটা চেহারা। এটা কি কেউ বলেছে কিনা আপনাকে? হ্যাঁ, এটা প্রথম বলেছিল আমার ন্যাশনাল ডিরেক্টর। হুম হুম হুম। যেদিন 23 সালে আমাকে প্রথম দেখছে তখন বলছিল যে আল্লাহ তোমার জলাইন অনেক শার্প। তো সবসময় আপু বলতো যে এই, জলাইন তো এটাকে বলে, আমি হ্যাঁ যদি ভুল বলতো না করে থাকি। তোমার আচ্ছা। এই জলাইনটা এত শার্প, তোমার ছবি খুবই ভালো আসবে। তখন যদিও আমার এত ফ্যাশন সেন্স বা এত কি হুম বলবো হুম। স্টাইল কিভাবে করতে হয়, কিভাবে একটু মেকআপ করতে হয়, এগুলো আমি কিছুই জানতাম না। তো ওই তো আপু তখন সবসময় বলতো যে তোমার দাঁত ঠিক করা লাগবে না, তুমি যেইভাবে আছো সেভাবে সুন্দর আছো। বাহ। তোমার যেহেতু এটা নিয়ে সবাই কথা বলছে, তাহলে তুমি এটা নিয়ে আগে কিছু একটা করবা। হুম হুম। তোমার নিজের কথাগুলো তুমি শেয়ার করবা যে তুমি আসলে কি কি আমাদের দেশের আসলে মানুষের সমস্যা, কেউ একটু কালো হলেও সমস্যা, কেউ একটু বেশি মোটা হলে সমস্যা, কেউ কম মোটা হলে সমস্যা, মানে কোনো কিছু করে আসলে মন পাওয়া যায় না বাঙালির। তো সেই জায়গা থেকে আমাকে বলছিল যে তুমি এখনই কোনো কিছু চেঞ্জ করো না, আগে কিছু করো, দেখো। তো সেই জায়গা থেকে তাদের এত ভালো ভালো কথা শুনে নিজের প্রতি আসলে সেই কনফিডেন্ট আরো বেড়ে গেছিল। হুম তো হুম। এই তো এই জন্য আর আপনার হয়নি। জলাইনটা যেমন শার্প, তেমনি যেটাকে আমি জানি না কি বলে, গাল। গাল চিন নাকি কি, হ্যাঁ যাই হোক মেবি, কিছু হ্যাঁ একটা কিছু বলে, একটা বলে। এইটাকেও, এটাও অনেক সুন্দর। আচ্ছা। এবং যেটা হয় যে অনেক ধরনের বোটক্স বা ফিলার হুম এই হুম। ধরনের কাজ করে তারপরে এগুলো আসলে মানায়। হ্যাঁ হ্যাঁ আপনি কি এরকম কিছু হ্যাঁ করেছেন হ্যাঁ কিনা? হ্যাঁ, আল্লাহ আমার বয়স খুবই কম। আমি এখনো আচ্ছা সাহস হয়নি যে এরকম কিছু করব, এরকম ট্রিটমেন্ট নিব, আমি কিছুই করি না। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তো বয়সের তো একটা সুন্দর লাগা তো আছেই। বয়স খুবই কম, এখন তো জনগণ জানতে চাবে যে আসলে কি শেয়ার করবেন কিনা আপনি। না না, বয়স বলা যাবে না। আমি আজকে খুব শক খেয়েছি আপনার বয়স শুনে, যে আমি যতটা ভেবেছিলাম ততটাও না, আপনি অনেক আচ্ছা ছোট আমার থেকে। আচ্ছা। এবং আপনি তো জেনজি না? হুম, হুম। মানে 20 হ্যাঁ আমরা নিচে 20 না উপরে? নিচে। নিচে। হ্যাঁ, তার মানে এখনো বাচ্চা একটা মেয়ে। এই তো পড়াশোনা শেষের দিকে, প্রায় মানে গ্রাজুয়েশন শেষের দিকে। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ দারুণ। আর ডায়েট কি কোনো মেনটেন করছেন কিনা? আপাতত করা হচ্ছে না, বাট যেহেতু রিসেন্টলি আমি গ্রুমিং স্টার্ট করছি, হুম তো হুম। এই জন্য কিছুটা আসলে করতে হচ্ছে। কোনো ব্যায়াম, মুখের ব্যায়াম বা যোগা এরকম কিছু করা হ্যাঁ, হচ্ছে আমাদের কিনা? কিছু স্পেসিফিক জিনিস এগুলো দেখিয়েছে, তো সেগুলো আমি এখনো পর্যন্ত স্টার্ট করি নাই। রিসেন্টলি স্টার্ট করব 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 করে এত, আসলে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে হুম। সকালবেলা উঠে আসলে করা হচ্ছে না। তো হ্যাঁ, ভেরি সুন আসলে এগুলার দিকে একটু নজর দিব। আচ্ছা, মানে সে বুঝতে পারছে সে বিউটি পেজেন্ট থেকে একটা মানে কুইন, তার সবকিছু মেনটেন করা উচিত, কিন্তু মেনটেন কি কি করতে কারণে পারছি না। যেন হচ্ছে না। এবং আমি একটা হ্যাঁ গোপন খবর জানি যে ভাতের জন্য তার রিলেশনটাও ব্রেকআপ হয়ে গেছে, এরকমও এটা হয়েছে। এটা ইটস ট্রু। ভাতের জন্য আমি এই গল্পটা একটু শুনি না, ভাতের জন্য রিলেশন কিভাবে ব্রেকআপ হলো। ওইটা আসলে ব্রেকআপ হয়েছিল না, বাট কথা শুনতাম যে এত খ্যাত, সব সময় সব জায়গায় শুধু ভাত খেতে হবে। মানে এখন সাপোজ আমার ভাত খেতে ভালো লাগে, আমার বাইরের খাবার যেটা আমি খেতে পারবো না, অযথা অর্ডার দিব, নষ্ট হবে, হুম হুম। দরকার আছে এখন। বলছে তুমি কি খেতে চাও, আমি বলছি ঠিক আছে আমি আপনার পছন্দেই খাই। না না, তোমার পছন্দে খাবো। এখন যখন আমি আমার পছন্দটা বললাম যে আমি আসলে ভাত খেতে ইচ্ছা করছে, তখন আসলে তার পছন্দ হলো না। তো আসলে এইটাই আসলে কি বলবো, হ্যাঁ একটু না হয় খ্যাত থাকলাম। ও, তারপরে ভাতের হোটেলে প্রেম করেছেন আপনি? ভাতের হোটেলে প্রেম করতে পারলে তো আসলে টিকেই যেত, ওই জন্য তো টেকেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার তার খুব প্রেস্টিজে লাগছিল ওটা। তার দ্বারা আসলে ভাতের হোটেলে বসা সম্ভব না। এবং আমার মনে হচ্ছে যে যেন তেন ভাত না, আপনার একদম যে চাইনিজ রাইস পছন্দ না, একেবারে না, বাঙালিয়ানা আমার ভাত একদম যেটা। বাঙালিয়ানা ভাত ভর্তা, হ্যাঁ ওরকম খাবার পছন্দ। ভাতের সাথে কি পছন্দ করেন? আমি আমার আম্মুর কথা যদি বলি, আমার আম্মু একটা আলু ভাজি করে, এটা অনেক মজা। আম্মুর হাতের গরুর মাংস অনেক মজা। তো হ্যাঁ এগুলো তো। আর আমি নিজেও অনেক ভালো রান্না করি। আমি যেই সেই জায়গায় আমি আসলে খেতে পারি না, জানি না আচ্ছা। কেন। আমার নিজের রান্নাটাই আমার খেতে হয়। নিজের রান্না, এদের আমার আম্মুর রান্না, নইলে আমার দাদির রান্না। এই হুম। তিনটা রান্না ছাড়া আমি খুব কম যেখানে আসলে আমি বাইরের রান্না টান্না খাই বা বাইরের খাবার মানে খাই। ভাত ভর্তা পছন্দ করেন, বাঙালির একদম একদম। জনপ্রিয় যে হ্যাঁ। খাবারটা। মাছও তো পছন্দ করেন, কি মাছ? আমি অনেকদিন মাছ খাইনি, বাট মাছ। রিসেন্টলি আবার মাছ খাওয়া স্টার্ট করছি। আচ্ছা, মাংসের মধ্যে গরু মাংস? হ্যাঁ শুধু গরুর মাংস। আমি মুরগি খাই না, কজ কলেজ লাইফে আমি অনেক মুরগি খাইছি। তো আমার আবার একটা জিনিস হয়, যখন যেটা ভালো লাগে খাবার, আমি অনেকদিন ওটা খেতে থাকি। ওটা খেতে খেতে আবার দেখা যায় ওটার প্রতি আমার একটু, তখন ভালো লাগাটা শেষ হয়ে যায়, তখন আবার ওটা একদম বাদ। আচ্ছা, আপনার ড্রিম খাবার কি? ধরেন এখন আপনার কাছে এক প্লেট ভাত, কয় প্লেট ভাত খান আপনি দিনে? এক প্লেট। মানে কয় বেলা? কয় বেলা? আমি তো দুই বেলা খাওয়া হয় এখন। আচ্ছা, আর সকালে রুটি?
না, আমি সকালেই ভাত খেতে হয় আসলে। সকালেও ভাত খান? আমি সকালে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে তারপর আসছি। আচ্ছা। কয় বেলা তাহলে? 3 বেলা হয়তো রাতে কি? সকালে খেয়ে তো বের হইছি, এখানে আসলাম, হুম, একটু হুম। দুপুরে খাওয়া হবে না, তারপর হচ্ছে বিকালে এখান থেকে আমি আবার ক্লাসে যাব। তো ক্লাস করে বাসায় ফিরতে ফিরতেই তো সন্ধ্যা 7টা বাজবে। তো গিয়ে আবার একদম রাতে ডিনারটা রাতে করব। হ্যাঁ। মানে মোটামুটি সকাল হ্যাঁ, রাতে আমার হ্যাঁ, কারণ আমার যে আসলে সময়টা ভাত খেতে না করে মানুষ হ্যাঁ, সেই এটা আসলে সময়টা আমার ভাত আব্বু খান। আম্মুই অভ্যাসটা করাইছে। আমি স্কুলে ছিলাম যখন, আমার যে সকালবেলা তো কোচিং হুম, থাকতো 7টা বাজে। তো আমাকে ওই যে সারাদিন কি খাবো না খাবো এই জন্য সকালে আমাকে ভাত খাওয়ায় খাওয়ায় পাঠাইতো। তো ওই যে ছোটবেলা থেকে ভাত খাওয়ার যে অভ্যাসটা ঘুম থেকে উঠে হয়ে গেছে, তো এখনো আসলে ওটা আমি ছাড়তে পারতেছি না। আমাদের কুইন কিন্তু সেই রকম ভাতখোর। কয় প্লেট ভাত খান আপনি? কয় প্লেট বলতে পারবো না, যতক্ষণ আসলে পেট না ভরে আমি খেতে থাকি। এমনিতে আনুমানিক ধরেন একটা থালার কতখানি খান? অনেকে আহ, আছে না মেপে মেপে খায় ওই যে না, আমি ইয়েতে। এখনো এই যে এটা আমি শুরু করব মেপে মেপে খাওয়া। সবই ছোট। এখনো শুরু করিনি। তো এই তো এখন আপাতত খাচ্ছি, ভালোই খাচ্ছি। দারুণ দারুণ। তো এই তো আমরা একটা শুনলাম যে আপনার লাইফের একটা ছোট্ট স্টোরি, মজার স্টোরি, যেটা হচ্ছে ভাত হ্যাঁ, ভাত। খেতেন দেখে হয়তো আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে রাগ করতো বা এই হ্যাঁ, বিষয়টা বলতো খ্যাত স্মার্ট ত্যাত না, বলতো। হ্যাঁ স্মার্ট না। স্মার্ট না। এমনকি জীবনে কি একটাই প্রেম এসেছিল নাকি? কি সিক্রেট বলে দিব না? বলা যাবে না। সিরিয়াস প্রেম কয়টা এসেছিল যদি বলতে সিরিয়াস চান? প্রেম একটাই ছিল, ব্রেকআপ হুম, হয়ে গেছে, এই তো। আচ্ছা আচ্ছা। এমন কখনো হয়েছে যে এই যে মানুষ যেমন নানান ধরনের কথা শোনায়, তো আপনার যেমন আমি আমি অনেক কথা শুনেছি আমার রিলেশনশিপে, এক্স রিলেশনশিপে, যে আমি আমি যেমন ওই যে আপনাকে যেমন বলতো হাসবে না, হাসলে হুম চেহারা হুম ভালো হুম আসবে হুম না, হুম তুমি দাঁত বন্ধ করো, বা তুমি সাজতে পারো না কেন, হুম হুম। বা তুমি তো খ্যাত এখন পর্যন্ত স্মার্ট হওনি। তো আমার কেন যেন মনে হচ্ছে আপনার লাইফে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আহ এই ঘটনা যদি একটা কথা বলা যায়, আমি একদমই মেকআপ করতে পারতাম না, বা আমি মেকআপ আচ্ছা। করা পছন্দ করতাম না হুম তেমন, হুম একদম ন্যাচারালি থাকতাম, খুব ভালো লাগতো এতেই। তো একদিন ও খুব সবসময় বলতো যে একটু ওয়েস্টার্ন পরো, একটু ওয়েস্টার্ন ক্যারি করো, সবসময় এরকম থ্রি পিস পরে থাকো, কামিজ পরে হুম হুম থাকো। তো তখন একবার খুব ইচ্ছা হলো, আচ্ছা একটু মেকআপ করি দেখি কি হয়। তো শখ করে মেকআপ কিনছি, মেকআপ করছি। তো সম্ভব ভালো হয় নাই। ব্লেন্ড হয়তো বা ঠিক করে করতে পারি নাই। তো আইশ্যাডো যখন দিছি চোখে, যখন দেখা হয়েছে তখন বলছে, চোখের উপর কি দিছো এগুলো? দিতে পারো না, দেওয়ার দরকার ছিল না, মানে এমন ভাবে বলছে, মানে আমার খুবই মন খারাপ হয়ে গেছে। আরে আমি এত কষ্ট করে 2 ঘন্টা ধরে সেজে আসছি, ভালো হয় নাই তুই আমাকে ভালো করে বল যে হুম মেকআপটা তো ঠিক মতো করা হয় নাই, আরো ভালোভাবে শেখো তারপরে কইরো। আচ্ছা না, একটা বলা মানে এমন ভাবে বলছে আমার মনটাই ভেঙে দিছে। তো এই তো হুম এরপরে আসলে একটা নিজের প্রতি জেদ আসছিল যে এরকম ভাবেই বলছে, আসলে কি এমন জিনিস যে মেকআপ করা পারবো না কেন? সবাই এত সুন্দর মেকআপ করতে পারে, আমাকেও করতে হবে। আমি আজকে আমি লেন্স পরা আছি, তা আমি যে মানুষ, আমি আসলে লেন্স পরতেই পারতাম না। একবার অনেক ট্রাই করতে করতে লেন্স পরতে পারি নাই, আর এখন আমার আসলে লেন্স পরতে মনে হয় 5 সেকেন্ডও লাগে না। হুম তো হুম হুম। এটাই আসলে, মানুষ চাইলে সবকিছুই করতে পারে। তো এটাই বলবো, সে আসলে, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আসলে লাইফে প্রত্যেকটা ঘটনা ঘটায় আসলে একটা লেসন থেকে। যে আমার কাছে মনে হয়েছে সেই ঘটনাগুলো ঘটেছে আমার লাইফে, আমার পার্সন এসেছে, আমাকে খুব ভালো লেসন দিয়ে গেছে। তো এটাই আসলে, ভালো কিছু শিখেছি, খারাপটাও শিখেছি, এবং আমার কাছে মনে হয় আসলে আমার লাইফে বা যে মানুষ আসুক বা যেরকম মানুষই যারা এসেছে, ফ্রেন্ড হোক যাই হোক, যারা আমাকে কষ্ট দিয়েছে বা যাই দিয়েছে, তো আমার বেস্ট পার্ট হচ্ছে আমি তাদের থেকে সবসময় বলতাম যে আচ্ছা তারা আমাকে কোন জায়গাটাতে আমার খুঁত ধরছে, বা আমার আসলে কোন জায়গাটায় কমতি, কোন জায়গাটা তাদের ভালো লাগছে না। তো ওটাই আমি পরবর্তীতে দেখা যেত বাসায় বসে বসে রিসার্চ করতাম, এটা করতাম যে আমাকে এবার এটা করতে হবে, এবার এটা শিখতে হবে। তো এই তো এভাবেই লাইফ চলছে, মানে সেই আরো যে আপনাকে শিখছি। খ্যাত বললো বা আপনাকে আনস্মার্ট বললো বা হুম হুম মেকআপ হুম করতে হুম। পারে না, তারপর থেকে কি মেকআপটা শেখা হলো? হ্যাঁ, এরপর একটা জেদ তৈরি হলো যে আসলে দেখি ওয়েস্টার্ন ক্যারি আসলে আমি ওয়েস্টার্ন ক্যারি করতে পারি কিনা, বা হুম হুম হুম। দেখি একটু নিজের জোন থেকে বের হই। সবসময় সেম ড্রেস পরছি, আচ্ছা দেখি একটু ডিফারেন্ট লুকে কেমন লাগে আমাকে। তো এই তো তারপর কম্পিটিশনে যাওয়া, উইন করা, এবং সেইখানে তো আসলে আমাদের মেকআপ থেকে শুরু করে সবকিছু শেখানো হয়। হুম আমরা হুম কোন হুম। ড্রেসের সাথে কেমন কানের দুল পরবো, কেমন হেয়ার স্টাইল করব, কি পরবো না পরবো, আমাদের সবকিছু একদম আচ্ছা, ধরে ধরে শেখানো মোহনা হয়। এরকম কিছু কি ছিল যে ওই জেদ থেকেই যে আমি নিজেকে প্রমাণ করব যে সারা বাংলাদেশের মানুষ আমাকে কুইন বলবে, সারা বাংলাদেশের পৃথিবীর মানুষ আমাকে সুন্দর বলবে, বা আমি সুন্দরী এটা শুনবো, হ্যাঁ, আমার যে তুমি একবার আমাকে খুব কষ্ট অসুন্দর হতো বললে? কি যে আমি ওই টাইমে ইউনিভার্সিটি থাকতে জব করতাম।
তো সারাদিন ক্লাস করার পর জব করার পর রাতের বেলা বাসায় ফিরে আসলে সবারই মনে হবে যে পার্টনার একটু সময় দিক বা কথা বলুক। তো আমার কোনো কথা বলার মানুষ ছিল না, মানে আমার তখন ওই টাইমটাতে মনে হতো কি যে আসলে আমার কথা শুনবে এরকম প্ল্যাটফর্ম আমার দরকার, যে আমি আসলে কথা বলতে চাই, মানুষ আমার কথা শুনবে এবং নিজের এমন একটা আইডেন্টিটি বা এমন একটা পরিচয় হবে যেখানে আসলে মানুষ আমার কথার জন্যই আমাকে চিনবে। তো ওই একাকিত্ব বোধ থেকে বা একাকিত্ব বলতে তখন রিলেশনশিপটা ছিল ছিল, না? কিন্তু হচ্ছে ওই টাইম দেওয়া বা তাকে ফোন দিলে পাওয়া যেত না, আচ্ছা। বা আমি চাচ্ছি আমাকে একটু 5 মিনিট কথা বলুক ফোনে, বা ওই টেক্সট করছে বা ঠিক মতো কথা বলছে না, সেই জায়গা থেকে আসলে তখন মনে হয়েছে যে না আসলে হয়তো বা নিজেকে প্রুফ হ্যাঁ করা দরকার। নিজেকে এখন নিজের দিকে আসলে বেশি ফোকাস করা দরকার। এমন কি হয়েছিল যে আপনাকে যেহেতু মানে যেহেতু আপনি তার মন মতো হতে পারছিলেন না বা যে সৌন্দর্যের সংজ্ঞার মধ্যে পড়ছিলেন না, আপনাকে রেখে অন্য যারা আসলে ওয়েস্টার্ন ক্যারি করতে পারে বা সুন্দর করে সাজতে পারে তাদের সাথে তুলনা করা বা তাদের সাথে কথা হুম বলা হুম হুম। সখ্যতা, এগুলো তো আসলে মেয়েরা নিতে পারে না অনেক হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ। এরকম কোনো ফেস করেছেন না, কিনা কখনো? আমার এক্স থেকে ওরকম কোনো কিছু আমি ফেস করিনি যে ওরকম ভাবে মেনশন করে কখনো বলা বা ওরকম ভাবে খারাপ মিন করা। না, ওরকম কোনো কিছু হয়নি, বাট হ্যাঁ কয়েকবার সেটা বলেছে যে তুমি ওয়েস্টার্ন ক্যারি করতে পারো, সবসময় এটা এই ড্রেস কেন পরো, বা একটু মেকআপ করা শেখো, বা একটু এটা করা শেখো। তো সেই জায়গাগুলো থেকে মনে হয়েছে আসলে যতদিন আমি শিখে গেছি ততদিনে আসলে সে আর আমার লাইফে থাকলো না। তো এটাই আসলে এটা কি এখন হয়তো আফসোস? বা আমাকে দেখে। এটাই জিজ্ঞেস করছিলাম, এটা কি আফসোস বলবো নাকি না, কি আমার বলবো? জন্য বলবো যে আসলে ডিসিশন তো ওর ছিল ছেড়ে যাওয়ার, আমার তো ছিল না। আচ্ছা, মানে তিনি হ্যাঁ ডিসিশন তিনি নিজে নিয়েছিলেন। থেকে চলে গেছেন। সে তার কাছে মনে হয়েছে মিউচুয়ালি ব্রেকআপ হয়ে যাওয়াটাই ভালো। তো আমি আর কোনো কিছু তখন ওই টাইমে আসলে বলিনি, আর ওই টাইমে আমি নিজের লাইফ নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। হুম বা হুম আমার কাছে মনে হয়েছে যে আসলে যে থাকতে চান তাকে জোর করে আসলে ধরে রাখার কিছু নাই। তো ওর নিজের ফ্রেন্ডরাও অনেক বুঝিয়েছে যে আসলে এই ছেলে তোর জন্য না, বা তুই যতটুকু তাকে আসলে প্রায়োরিটি দিস, অপোজিট সাইড থেকে যদি তোর প্রতি সেই রকম সেম জিনিসটা, সেম ইফোর্টটা না আসে, তাহলে ওইখানে শুধু শুধু টাইম দেওয়ার কোনো মানেই হয় না। তুই এর থেকে হুম। ভালো নিজের ক্যারিয়ারে ফোকাস কর। তো এরপর আমি আমার জব ছেড়ে দিয়ে আবার হচ্ছে বিজনেস, তো এটাতে ইনভলভ হলাম। তো তখন আসলে আমি কি বলে ওই প্রেম টেম এইসব আসলে মাথা থেকে ফেলেই দিছিলাম। তখন মনে হয়েছে যে একটু প্রোডাক্টিভ বিষয়বস্তু নিয়ে একটু রিসার্চ করি, দেখি লাইফ আরো কি করা যায়। হুম হুম কারণ হুম তখন আমার প্রায় ইউনিভার্সিটি আমি থার্ড ইয়ারে। তো হুম তখন হুম। মনে হয়েছে একটু থার্ড ইয়ার উঠে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা, এত টাকা খরচ করে পড়াশোনা করছি, বের হয়তো ভালো কিছু করতে হবে অবশ্যই, বাবা মা তো তখন একটা। হুঁশটা আসলো নাকি? হ্যাঁ তখন মনে হয়েছে যে না অনেক প্রায় একটা বছর 1.5 বছর সময়টা নষ্ট হয়ে গেছে, হুম হুম এইবার আর হুম। সময়টা নষ্ট না করি, এবার ভালো কিছু করতে হবে। তো এই তো ওই জায়গা থেকে বিভিন্ন কিছু করা, বিভিন্ন দারুণ দারুণ। অর্গানাইজেশনে কাজ করা, এবং এরপর এই তো। একটা বেশ বিষয় হচ্ছে ছেলেদের একটা কমন গুণ বলবো না দোষ বলবো বুঝতে পারছি না, যে রিলেশনের একদম শুরুতে খুব প্যাম্পারিং করে। এটা এটা একটা খুব। পর্যায়ে যেমন ওই যে আপনি বলছিলেন যে ফোন দিচ্ছি ধরছে না হুম হুম বা হুম হুম সময় হুম দিচ্ছে হুম না, আমি হুম খুব হুম। একা ফিল করছিলাম, হ্যাঁ যে ওই সময়টা কিন্তু দিয়েছে সে একটা সময়, এই জন্যই আপনি হ্যাঁ তাকে এটা ফোন দিচ্ছেন। হ্যাঁ প্রথম 6 মাস আসলে ভালোই থাকে। হ্যাঁ হ্যাঁ 6 মাস 7 মাস একটা রিলেশন খুব ভালো, খুব স্মুথলি যায়, সবসময় ফোন দিবে। তখন আপনার বিরক্ত লাগবে যে একটা ছেলে এত কেন ফোন দেয়, এত তাই না? প্রিন্সেস ট্রিটমেন্ট হ্যাঁ কেন এত করছে? কেন। বাট 1 বছর যেতে না যেতে যখন আপনি দেখবেন আপনার প্রতি সেম কেয়ারটা থাকছে না, কি করছেন, কোথায় যাচ্ছেন, বা সেম জিনিসটা তার আর ডাজন্ট কাজ ম্যাটার। করছে না, তখন আসলে নিজের খারাপ লাগে। এবং আমার মনে হয় যখন একটা মেয়ে আসলে ফল করে তখন ছেলেদের কেন যেন ইন্টারেস্ট চলে যায়। কিন্তু তখন মনে করো মনে ও তো হয় থাকবেই। হ্যাঁ তখন ওরা ওরা আসলে আমার এটাই মনে হয় ছেলেরা যখন বুঝে যায় যে এই হুম মেয়ে তো হুম। আমাকে ভালোবেসে ফেলছে, এই আর আমাকে ছেড়ে যাবে না, তো তখন তারা আসলে মেয়েদেরকে এত বেশি পাত্তা দেয় না। তখন তাদের কাছে কেন যেন অনেক বেশি বিজি হয়ে যায় তারা। তাদের কাছে তখন অনেক কিছু, মানে কি বলবো, কাজ নিয়ে ব্যস্ত, ক্লাস নিয়ে ব্যস্ত, এইটা সেটা, 5টা মিনিট কথা বলবে এরকম সময় হয় না। একটা মানুষ তো সারাদিন ব্যস্ত সারাদিন বিজি থাকতে থাকে পারে না, না। সেটাই। একদমই তাই। তো এটাই, আর আমার কখনোই ওই ওই যে থাকে না সবসময় দেখা করা, লুটুপুটু প্রেম করা, হুম সারাক্ষণ হুম হুম। ফোনে কথা বলা, আমি একদম পছন্দ করতাম না এগুলো। আমার কাছে সবসময় মনে হতো আমার লাইফে এমন পার্সন থাকবে যে খুবই কি বলবো প্রোডাক্টিভ বিষয়বস্তু নিয়ে ঘাটাঘাটি করে, বা আমাকে খুব ইন্সপায়ার করবে ভালো কাজের প্রতি, যে নিজে খুব অ্যাক্টিভ হবে ভালো কাজের জন্য, আমি যাকে সাপোর্ট করব মেন্টালি সে আমাকে সাপোর্ট করবে। তো আমার কাছে আসলে ভালোবাসা তো অতটুকুই, যে এরপর ইনশাল্লাহ আমরা দুজন মিলে ফিউচার প্ল্যান করব, এরপর আমরা খুবই ফ্যামিলিকে বলে, বাস্তববাদী। হ্যাঁ হুম ফ্যামিলিকে বলে বিয়ে করব। হুম হুম তো হুম। আমার চিন্তা ভাবনা আসলে এরকম, ওই সারাক্ষণ তোমার সাথে আমি ঘুরতে যাব ভাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি যদি একদিন ক্লাস মিস দেই, আমাদের
একটা এক্সামের পর আরেকটা এক্সাম লেগেই থাকে, আমার অত সময়ই নাই। আবার আমার দেখা যায় আমি একটু বিজনেস বা টুকটাক তখন জব করতাম, তো সবকিছু মিলে আমার টাইমই হতো না, আমি ওই যে দেখা করব, এটা করব, সেটা করব। তো এটাই আমার কাছে মনে হয়েছে, ছেলেরা আসলে প্রেম করতে গেলে যেরকম মেয়ে আসলে চায়, অনেক বেশি স্মার্ট হবে, ওয়েস্টার্ন ক্যারি করবে, যে মেয়েকে নিয়ে ঘুরবে ফিরবে, তো আমি সেরকম হয়তো বা টাইম দিতে পারিনি, আমার দিক এখানেও কিন্তু থেকেও হয়তো সমস্যা বা। আছে। মানে চায় হচ্ছে ওয়েস্টার্ন ক্যারি করবে, অনেক স্মার্ট, অনেক সুন্দরী, কিন্তু বিয়ে করার হ্যাঁ, সময় বিয়ে আবার করার সময় আবার একটু ইসলামিক মেন্টালিটির, না, ইসলামিক মেন্টালিটি হ্যাঁ তো এটা বাদই সেটা দিলাম। বাদই দিলাম। ওনারা কি করে যে তখন গ্রামের ওয়েস্টার্ন, একটা হ্যাঁ 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 মেয়ে হ্যাঁ বা হ্যাঁ, ঘরুয়া মেয়ে, ঘরোয়া মেয়ে চাকরিটা পড়ালেখা পারে, উচ্চশিক্ষিত, কিন্তু চাকরি বাকরি করতে করা চায় যাবে না, না, এরকম নানান ধরনের ইয়ে হয়। হ্যাঁ। জানি না আপনার এক্স এর কি অবস্থা এখন, তবে নিশ্চয়ই তিনি আপনাকে দেখে আফসোস করে এখন, কারণ পুরো বিশ্বে এখন আপনি সার্টিফাইড সুন্দরী। এবং এই যে এই হয়তো বা। জেদটা যে আপনি কি সুন্দর করে, আপনার টার্নিং পয়েন্টটা হয়েছে, এটা সত্যি মানে প্রশংসনীয়, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনি আরো অনেক এগিয়ে যান। একটু জানতে চাই ইনশাআল্লাহ। যে এখন তো মেয়েদের, যেহেতু বিউটি পেজেন্ট থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই সুন্দরী বলেই তো হয়েছেন, তো কি কি মেনটেন করছেন, যে মেয়েরা তো এখন সিরাম টিরাম দিচ্ছে, তো আপনি কি কি আহ, দিচ্ছেন? আচ্ছা, না আমি ওরকম কোনো কিছুই দিই না আসলে। আপনি তো জানেন মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্টের অনেক দাম, তাই না? অনেক দাম না? কেউ যদি একটু স্পন্সর করতো। আসলে আমাকে যদি কেউ একটু হুম। প্লিজ স্কিন কেয়ার প্রোডাক্ট স্পন্সর করে আমার অনেক উপকার হবে। তাহলে মানে আমার মেনটেন কি আমার করছেন? কেন যেন আমি অনেক কিপটা হয়ে গেছি নিজে ইনকাম করার পর থেকে। আচ্ছা। হ্যাঁ, আমি জানি না কেন যেন অনেক হিসাবি হয়ে গেছি আসলে। এটা আব্বু আম্মু সবসময় বলতো যে এখন তো আমাদের টাকা খরচ করো, বুঝবা না, যখন নিজে ইনকাম করবা তখন বুঝবা আসলে খরচ করতে কেমন লাগে। তা হ্যাঁ, আসলে এই যে 1 বছর ধরে যখন নিজের টাকা খরচ করছি, এখন আসলে মনে হয় যে আরে না, এই টাকাটা এইভাবে খরচ করবো না, একটু জমাই, আর একটু টাকা হলে আর একটু ভালো কিছু করবো, এটা করবো সেটা করবো। তো এখন আর যে স্কিন কেয়ার প্রোডাক্ট ওইভাবে আমি কোনো কিছু মেনটেন করি না। আমি প্রচুর পরিমাণে ফ্রুটস খাই। আমি আসলে কিছু কি বলে উপর দিয়ে ফেসে লাগানোর থেকে আসলে আমি খাওয়াটা পছন্দ করি। তো আমি দেখা যায় অনেক পরিমাণে ফ্রুটস, অনেক পানি, হুম। নাটস, তারপর এই তো এগুলো অনেক খাওয়া হয়। আমি ফল টল খেতে অনেক পছন্দ করি, আচ্ছা। তো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর এই তো ওরকম ভাবে কিছু মেনটেন করা হয় না, বাট হুম, সব হুম। সময় আসলে ফেস ক্লিন করা, এগুলোই আর কি। আচ্ছা, আপনি নিজেকে কতটা বেশি ভালোবাসেন? অনেক ভালোবাসি এখন আমি, আগে কেন যেন বাসতে পারতাম না, বাট এখন আমার নিজেরা দেখলেই শান্তি লাগে, মানে জানি না কেন। সুন্দরী মেয়েরা কোন জিনিসটা বা কোন ডিসিশনটা নিয়ে নিজের জীবনের 12টা বাজায় দেয়? সুন্দরী মেয়েরা কি জানো, আমি তো অত সুন্দর না আসলে। আমি এটা বলতে পারলাম না আপনি আসলে। সার্টিফাইড সুন্দরী তো, এটা বলাই যাবে না, এটা না, আপনি এটা বলতেই কেউ পারেন বলে না। না, আপনি আমার কমেন্ট বক্স দেখেন। কমেন্ট বক্সে কি আসে? ওই যে সুন্দরীরা এই চেহারা নিয়ে আসছে সুন্দরী প্রতিযোগিতায় যাইতে। কি হয়েছে, তুই তো পারলি না বেটা, আমি তো পেরে দেখাই দিছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে আসলে ওদেরকে, আবার আমাকে যারা পছন্দ করে তারা আবার রিপ্লাই করে, যখন সেই রিপ্লাই গুলো দেখতে আমার খুব ভালো কি লাগে। রিপ্লাই করে তারা? সাপোজ কেউ একজন লিখছে যে এই চেহারা নিয়ে আসছে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, হুম। এ কিভাবে সুন্দরী হয়েছে, এ কিভাবে ক্রাউন পাইছে। আপা দাঁত মাইজেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তারপর না লেখে। আর কি কি যেন আসছিল কয়দিন আগে দেখলাম। ও কে যেন লিখছে যে দাঁতের ফাঁকা দিয়েই তো সবকিছু বের হয়ে যাবে কথা, না কি যেন একটা লিখছে। তো ওইখানে আবার দেখলাম আল্লাহ। আমাকে যে পছন্দ করে আমার কিছু ফ্যান ফলোয়ার্স, তারা আবার রেসপন্স করছে যে তোর দাঁতের ছবিটা আগে পাঠা, যে তুই একটা ক্রাউন এনে দেখা। তাই না? তো হ্যাঁ, এইগুলো দেখতে তখন মজা লাগে, প্রথম দিকে একটু খারাপ লাগতেছিল, হুম, 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 বাট হুম। আমাদের আসলে যখন গ্রুমিং করায় তখন আমাদের আসলে এই ক্লাসগুলোও নেওয়া হয় যে নেগেটিভিটি কিভাবে আমরা আচ্ছা, মেন্টালি আসলে নিজেকে ই করব, কন্ট্রোল করব, বা দারুণ। ওই পজিশনে আমরা গেলে আসলে কি করব। বাট তখন আসলে আমাদেরকে বলেই দেয় যে তোমরা যখন ভালো কিছু করবে তখন তোমাকে নিয়ে মানুষ চর্চা করবে, তোমাকে নিয়ে কথা হবেই, তুমি হুম। পাস্টে কি ভুল করছো, কি হয়েছে না হয়েছে, এগুলো বাঙালি মানুষের কি বলবো, ওরা ঘেটে ঘেটে বের করবে। তো এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই, প্রত্যেকটা মানুষই তার লাইফে ভুল করে, প্রত্যেকটা লাইফে মানুষের পাস্টেই কিছু না কিছু থাকে। তো ভুল থেকে আসলে আমরা কি শিখছি এটাই আসলে মেইন আমাদের না, ফোকাস এটাই হওয়া তো, উচিত। ইনার পিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিউটি আমার মনে হয়। হুম, হুম, তবে একটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম যে আহ, তাহলে সৌন্দর্য সচেতনতায় আপনি ডায়েটও মেনটেন করছেন না, এখন জিমও করা হচ্ছে না না নাকি? আমি খুব সুন হয়তো ফেব্রুয়ারিতে জয়েন মানে করব। খুব সুন তাহলে সৌন্দর্য প্রতিযোগিতায় উইনার যিনি আছেন তিনি খুব সুন তাহলে সবকিছু হ্যাঁ, মেনটেন করবেন বলে আমরা আশা করছি। আচ্ছা, যাই হোক, একটু জানতে চাচ্ছি যে আপনি রাত কি জাগেন কিনা?
না, আমার খুব তাড়াতাড়ি আমাকে ঘুমাইতে হয়, আবার আমি খুব হুম হুম। সকালে আমার উঠতে হয়। আচ্ছা আচ্ছা। আহ, আমি দেখলাম যে একটা স্ট্যাটাস দিয়েছেন রাত 12টার পর মেসেজ আচ্ছা আচ্ছা, করা ও যাবে যে না এরকম রিসেন্টলি কিছু। আমার হচ্ছে যে বিয়ের দাওয়াত টাওয়াত ছিল, হুম হুম এগুলোর জন্য একটু লেট হচ্ছিল ঘুমাতে, বাট হুম আমি হুম। আসলে তাড়াতাড়ি ঘুমাই। আচ্ছা, রাত 12টার পর কার মেসেজে আপনি খুব বিরক্ত হন? আমি তো ওই যে আমার মেসেঞ্জারের নোটিফিকেশন অফ করা। আচ্ছা, কেন? আহ, জানি না কেন যেন রিসেন্টলি অনেক মেসেজ আসে, আর সবাই ওই যে হাই হাই হাই, আছে না দরকারি মেসেজ বা কিছু একটা লেখা যেটা হুম আমি হুম রেসপন্স হুম করতে হুম পারি। হুম। প্রথম দিকে হাই লিখতাম, আমি হ্যালো লিখতাম, শেষ ওই অবধি শেষ, কিছু মানে কনভারসেশন আগায় না। তো তখন মনে হয় যে ধুর, এই মেসেঞ্জার আপাতত অফ থাক। আচ্ছা, তো এখন শুধু ওই যে কমেন্টস এর রিপ্লাই গুলো দেই। দারুণ। সিএসসি স্টুডেন্টদেরকে কি বলে, মানে আহ, যারা না, হচ্ছে আমি তো প্রথম থেকে শুনতাম যে হুম হুম। হচ্ছে সিএসসি পড়ে কি হবে, সিএসসি পড়ে তো হচ্ছে কি গান করবা ফোনে, মেমোরিতে গান লোড করবা, এটাই করবো, আপনার জন্য ফ্রি। বড় হয়ে কি তাহলে মেমোরিতে গান লোড করে দিবেন? দেখি মানে ওইটা দিয়ে পাঁচশো। আসলে স্টার্ট করব, এরপরে দেখি বিজনেস বড় করা যায় কিনা। আচ্ছা, আমি শুনেছি ট্রিপলি যারা পড়ে তাদেরকে বলে যে বাবা দেখো তো, মানে আঙ্কেল আন্টিদের হ্যাঁ বাসায় হ্যাঁ, বেড়াতে গেলে ওই যে বাবা দেখো তো আবার লাইটের হ্যাঁ কি হ্যাঁ অবস্থা। কি অবস্থা, হ্যাঁ তো আসলে কি তারপরে বলবো, কিচ্ছু হচ্ছে বলার যারা নাই। মেকানিক্যাল পড়ে দেখো তো বাবা আমার এই যে মোটরটা মেশিন বা চলতেছে না কেন। মোটরটা চলতেছে কিনা, হ্যাঁ same। আর সিএস এদেরকে বলে গান লোড হ্যাঁ, করবা। দেখো ওই যে ফোনে আমার ফোনটা কাজ করতেছে না, আরে ভাই হুম। আমি তো ওই যে ফোন নষ্ট করার বাড়ির মিস্ত্রিদের কাজ এগুলো, ভাই আমি ইঞ্জিনিয়ার, একটু বুঝতে হবে ওদের। তো কি করবেন আপনি বড় হয়ে? দেখি কি করা যায়, বড় হয়ে নেই, এখন তো মাত্র 20-এর নিচে বয়স, পরে কি করবেন? বড় হয়ে নেই আর একটু, তখন ভাববো। আপনি যাই করেন আমাকে কিন্তু কিছু ভালো ভালো মুভি লোড করে দেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আপনার নাকি চুল পেকে গেছে? হ্যাঁ, কি বলবো আর, দুঃখের কথা। আসলেই চুল পাকছে আপনার? হ্যাঁ, এই যে কই? অনেকগুলো। কেন? আপনার না 20-এর কম বয়স, আপনার চুল পাকছে কেন? চুল পাকলেই বয়স হয় না, চুল এটা পাকলেই হয় না বুড়ি, কি যেন একটা আছে না। কয়টা চুল পাকছে আপনার? অনেকগুলো, আপনি গুনেন, আমি এই যে শোয়ের শেষে। এখন কি করবেন? এটা কি কালার করবেন? আসলে কি পাকছে নাকি হ্যাঁ, কালার আমার করছেন? আসলে চুল পাকা, ওই যে আমি আচ্ছা। মেহেদি আছে না যেটা, ওই হুম যে হুম। হেনা প্যাক, ওটা দেই, ওটা দিলে আচ্ছা, আবার এই যে একটু রেড হয়ে যায় সাদাগুলো। চুল কি কালার করে না? আমার লাস্ট যে আমি রিসেন্টলি একবার করছি, 2 মাস হবে মনে হয়। আচ্ছা। এই তো। অনেক চিন্তা করলে বা অনেক কিছু চিন্তা করলে নাকি চুল পেকে যায়। আপনি কি নিয়ে চিন্তা করেন সারাদিন? অনেক কিছু নিয়ে চিন্তা করি, অনেক কিছু। কি নিয়ে? এই যে কবে বিয়ে হবে। বিয়ে হবে? বাসায় বিয়ের প্রেশার আছে নাকি? না, বাসা থেকে নাই, আমি নিজেরটা নিয়ে নিজেরই ভাবতে হবে। আচ্ছা। বাসায় তো আব্বু আম্মুর কথা হচ্ছে, এখন না তুমি অনেক ছোট। তা আমি যখন বলি আব্বু আজকে এই ফ্রেন্ডের বিয়ে, আজকে এই ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি, আহারে। আমার মা সেদিন আমাকে বলতেছে, এত বিয়েতে যে যাচ্ছো, এত বিয়ে বিয়ে বলে কি বুঝাইতে চাইতেছো, নেক্সট সিরিয়াল তোমার, বিয়ে দেরি আছে, এখনো তুমি বড় হও নাই। কি বলবো আসলে। আহারে, মেয়েটা হ্যাঁ, বড় আসলে হয়ে গেছে, টেনশনে, আন্টি আমি বুঝতে পারছে না টেনশনে না? আছি, না টেনশনে আছি, আমি আসলে তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আহা। তো বিয়ে নিয়ে খুব টেনশনে আমাদের মোহনার কিন্তু চুল পেকে যাচ্ছে। তো আগ্রহী সুন্দর ছেলে, সুদর্শন ছেলেরা প্লিজ কি সিভি যোগাযোগ পাঠান, করবে? প্লিজ সিভি পাঠান। সিভি পাঠাবে? হ্যাঁ, আমার যে ফেসবুকে মেল দেওয়া আছে, বিয়ের জন্য দিয়ে রাখছেন? আগে থেকেই দেওয়া। এখন আচ্ছা। আমি আজকে চেক করব ওটা একদম হুম। পাবলিক করা আছে কিনা, যারা ওকে। আসলে আগ্রহী প্লিজ সিভি পাঠাই দিয়েন। আচ্ছা, তো কি কেমন লাগবে? আমি শুনলাম যে আপনি প্রতি 14ই ফেব্রুয়ারি, সামনে আসছে 14ই হুম। ফেব্রুয়ারি, প্রতি 14ই ফেব্রুয়ারি নাকি আপনি সিঙ্গেল থাকেন, এটা নিয়ে নাকি হ্যাঁ, এই যে ডিপ্রেশনে। দেখছেন আবারও মিলে গেছে, আমি কিন্তু সিঙ্গেলই আছি। তো কেউ যদি আসলে চান, বাট আমি আসলে চাই আপনি আপনার লাইফের কোনো 14ই ফেব্রুয়ারি ডাবল হতে পারেন নাই? না, কেন? একটা রিলেশন ছিল তখন, ওই কি ছিল 14 ফেব্রুয়ারি তখন আপনার ওই যে জীবনে আসে ডেটটা নাই? ওইভাবে মিলে নাই, ওই ফেব্রুয়ারির পরে হয়েছিল রিলেশন, আবার ওই আগে আগেই ব্রেকআপ তখন হয়েছে? ঝামেলা, হ্যাঁ ওটা মিলে আসলে আমার কপালই খারাপ। আচ্ছা, তো এই 14ই ফেব্রুয়ারিতে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে যান, কিভাবে 14ই ফেব্রুয়ারিটাকে উপভোগ করতে চান? জানি না, একটু হয়তো বা ফেসবুকে পোস্ট দিব। তার মানে আপনি খুব, বলা যায় ওপেন রিলেশনশিপে থাকবেন, তাই তো? হ্যাঁ, আমি একদম রিলেশনে খুবই লয়াল থাকবো, আমার এত মানুষের দরকার নেই ভাই, যে আসবে একজন, আমি একজনকে নিয়ে থাকতে চাই। বাহ, কি দারুণ, কি সুন্দর স্বীকারোক্তি। ছেলেরা, মানে যেসব ছেলেরা আপনাকে সিভি পাঠাবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে? হুম, প্রথমত হচ্ছে কি বলবো, অনেক টাকা ইনকাম করতে হবে কিনা?
আহ, না, কিছু টাকা তো আসলে লাগবেই। সিরাম টিরাম কিনে দেওয়ার জন্য? হ্যাঁ, আমি আসলে ভাই অনেক কিপটা, আমার নিজের টাকা আমি কিন্তু একদমই খরচ করব না, তো আমি আমার হাজবেন্ডের টাকাই খরচ করব। তো হ্যাঁ, মোটামুটি ইনকাম একটু ভালো হতে হবে অবশ্যই, কত ভালো! ওয়েল এডুকেটেড হইতে হবে, না অ্যামাউন্টটা না বলে চাকরিজীবী? অ্যামাউন্ট চাকরিজীবী বললে নাকি তো businessman? হচ্ছে আমাকে এর থেকে বড় অ্যামাউন্টের কেউ আসলে তারা আমাকে হয়তো বা সিভি পাঠাবে না, আপনি অ্যামাউন্ট বলতে বললেন ও না আপু। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, আমি সবার চাই যেন আসুক, ইয়ে এর থাকে। মধ্যে যেটা সব থেকে বেশি ওটাকে পিক করব। মেয়েদের আসলে কি লাগে? কয়েকটা সিরাম, অনেক কয়েকটা কিছু বিউটি লাগে, প্রোডাক্ট, সিরাম লাগে, আবার ধরেন সামনে যে যদি আরো বড় কোনো কম্পিটিশনে যাই কত খরচ, জামা কাপড়ও তো লাগবে। জামা কাপড় লাগবে, কত আহারে। কিছু লাগবে। তো হ্যাঁ, সবকিছু মিলিয়ে আসলে আমার বাবা ওই কম টাকাতে হবে না, একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে পড়াশোনা বা চাকরিজীবী পাত্র চাই নাকি না, আমি বিজনেসম্যান আমি পাত্র চাই? বিজনেসম্যান চাই। বিজনেসম্যান? হ্যাঁ। আচ্ছা, বিজনেসম্যান কেন চান? সুন্দরী মেয়ে সবসময় বিজনেসম্যান পাত্র খুঁজে, কি ঘটনা কি? চাকরিজীবী জানি না, চাকরিজীবীরাও হয়তো ভালো, বাট আমার যে একটু বিজনেসের দিকে নিজেও ইনভলভ আছি, পার্টনার বিজনেসম্যান হলে আসলে ওর থেকে অনেক কিছু শিখতে পারবো, নিজের কাজে লাগবে, আমিও বড়লোক হয়ে যাবো ওর মতো। এই দারুণ। জন্য আর উঁচা লম্বা? উঁচা লম্বা, হ্যাঁ আমার থেকে একটু মোটামুটি লম্বা হলেই হবে। হোয়াটস ইউর হাইট বাই দ্য ওয়ে? আমার তো 5'3", 5'3"? তো পার্টনারের অবশ্যই 5'7" এর উপরে হতে হবে। ও আচ্ছা। আর জিম করা বডি কিটা সালমান খানের না মতো না, নাকি আমার এত জায়েদ ওরকম খানের না না মতো? না, আমার কেন জানি ওগুলো ভয় লাগে ভাই, নর্মাল ছেলে, ভয় একদম লাগে? নর্মাল। এত বডি ওগুলো হওয়া লাগবে না। সিক্স প্যাক ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। আর উচ্চ শিক্ষিত লাগবে কিনা, হ্যাঁ, গান নাচ অবশ্যই। পারে না, কিনা? না, এত নাচ গান কিছু পাওয়া লাগবে না, আমি পারি ওগুলো, আমি এন্টারটেইন করব ওকে। আচ্ছা, ও শুধু দেখার ধৈর্য থাকলেই হবে। খুব দারুণ। আচ্ছা, এবার ছোট্ট একটা ডিবেট, সেটা হচ্ছে আপনার সাথে আমার ডিবেট হবে। আপনি দেখলাম যে বিজনেসম্যান পাত্র খুঁজছেন, আমি কিন্তু চাকরিজীবী পাত্র আচ্ছা, খুঁজছি। আচ্ছা। তো আমাদের 1 মিনিট ডিবেট হবে। আমি চাকরিজীবী পাত্র কেন মেয়েদের জন্য বেস্ট অপশন আচ্ছা। সেটা আমি প্রমাণ করার চেষ্টা করবো, আর আপনি বিজনেসম্যান পাত্র কেন মেয়েদের জন্য বেস্ট সেটা প্রমাণ করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে? সো স্টার্ট আপনি আগে ফার্স্টে। স্টার্ট ও করুন। আমি আগে? হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে জানেন কি, চাকরিজীবী পাত্র সেরা। কেন সেরা? কারণ 9টা 5টা অফিস থাকে, 5টার পরে অফিস থেকে বাসায় চলে আসে, তারপর বউকে সময় দিতে পারে, আর একটা ফিক্সড স্যালারি থাকে, সেখান থেকে কিন্তু মানে মাসের যে বাজেটটা সেটা করে ফেলা যায়। সো আমি সিরামে কতটুকু নিব, আমার সংসারে কতটুকু নিব, আমার জামা কাপড়ে কতটুকু নিব, একদম সুন্দর একটা প্ল্যানিং লাইফ যদি আপনি পেতে চান, তাহলে চাকরিজীবী ইজ দ্য বেস্ট পাত্র হিসেবে। আচ্ছা, এবার যদি আমি বলি, অবশ্যই আমার জন্য আমি চাই আসলে বিজনেসম্যান, এবং আমি মনে করি যে আসলে প্রত্যেকটা মেয়ের জন্য বিজনেসম্যান পাত্র সেরা, যারা কেন? বিজনেস করে। কেন বলতে গেলে অনেক কিছু, বিজনেসম্যান হইলে সারাক্ষণ তোমাকে টাইম দিতে পারবে, ওর আন্ডারে মানুষ কাজ করবে, ওর যাইতে হবে না 8টা 5টা ডিউটি করার জন্য, ঠিক আছে? ও বাসায় বসে থাকবে, দরকার পড়লে ও বাসায় হোম অফিস করবে, ও ফোনে ফোনে সব কাজ করবে। আর হচ্ছে মান্থলি অ্যামাউন্ট, এটা তো কোনো ব্যাপারই না, এটার কোনো হচ্ছে লিমিট নাই, তুমি যেইটা ইচ্ছা চাইতেছো, যা ইচ্ছা করতে পারতেছো, তো লিমিটলেস লাইফ, এবং কি বলবো সবকিছু ইজিলি কিন্তু এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঝুঁকি আছে, কারণ বিজনেসম্যান যদি একবার বিজনেসে ধরা খায়, তখন বউয়ের স্বর্ণ গহনা যা যা দেয় সব কিন্তু বেচে দিতে হয়। না, খুবই এখন কথা- ঝুঁকি, একদম দেউলিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, বাট হচ্ছে বিজনেসম্যানদের অনেক টাকা থাকে, এত বেশি দেউলিয়া কেউ হয় না আসলে, এটা খুব ফালতু কথা যে একদম দেউলিয়া হয়ে যায়, ঠিক হয়ে আছে? যায়, কিন্তু এটা- বিজনেসম্যানরাই দেউলিয়া হয়, চাকরিজীবীরা কখনো দেউলিয়া হয় না। but হচ্ছে ওটা just চাকরিজীবী বোঝানোর পাত্র জন্য, best। বোঝানোর জন্য আপনাকে আরেকটা ট্রিক্স বলি। আমি তো গাজীপুরে বড় হয়েছি, হুম। তো গাজীপুরে দেখেছি যখনই ওদের মনে হয়েছে যে কোনো একটা কিছু করতে হবে, গার্মেন্টসে কি করতো, লস দেখাই দিত বা আগুন ধরাই দিত, বা আছে না এরকম কোন একটা কিছু দেখা, ব্যাংকের থেকে ওরা মাফ, এরকম হইতো, তখন বুঝাইতো যে আমি দেউলিয়া, আমাকে এটা দিতে হবে না, বাট অ্যাকাউন্টে কিন্তু ঠিকই টাকা থাকে। এটা এটা বিজনেসম্যানরা বোঝায় যে আচ্ছা। আমি দেউলিয়া হয়ে গেছি, বিজনেসে লস, কিন্তু পকেটে আসলে ঠিকই টাকা থাকে। তবে যাই হোক, বিজনেসম্যানদের আমি জানি একাধিক স্ত্রী থাকে, বিভিন্ন বিভিন্ন ফরেন ট্যুর দেয়। ম্যামদেরও থাকে, এই যে পাশের টেবিলে চাকরিজীবীদের- কে, পাশের চেম্বারে কে, তারপরে এইখানে সেইখানে কফি শুনেন, খাওয়ার বিজনেস চোখের সামনে, সারাক্ষণ চোখের সামনে। চাকরিজীবী হাজবেন্ডরা 9টা 5টা অফিস করে আর বসের প্যারা খেয়ে তখন কিন্তু আর বউকে প্যারা দেয় না, তারা এমনিতেই প্যারার মধ্যে থাকে, তারা জানে প্যারার কষ্ট কতটুকু, তো বাসায় এসে বউকে খুব আদর করে, কারণ জানে প্যারার কষ্ট কতটুকু। না না না, এটা ভুল কথা। আল্লাহ, এটা কে বলছে? যারা এই যে টায়ার্ড থাকবে, টায়ার্ড করে সারাদিন অফিস করে এসে যখন টায়ার্ড, সে এসে কিসের বউকে টাইম দিবে? সে তো ঘুমায়।
হুম। আর বিজনেসম্যান হইলে ও তো ফ্রি, ওর আন্ডারে কাজ করার জন্য মানুষ আছে, ও তো সারাক্ষণ বউ কিনে ঘুরতে যেতেছে, বউয়ের পিছে ঘুরতেছে, বউয়ের কোনো প্রোগ্রাম হলে তাকে নিয়ে যাচ্ছে, শপিং করাতে নিয়ে যেতেছে। তো আর বেশি টাকা হলেও সমস্যা, জানেন তো, বিজনেসম্যান পাত্র বেশ বলছেন, বেশি টাকা হলে সমস্যা, কারণ বিজনেসম্যানরা অফিসিয়াল ট্যুর বাইরে দেয়, বাইরের কান্ট্রিতে যায়, এবং তাদের অবশ্যই বিভিন্ন কান্ট্রিতে এক একটা করে বউ থাকে। সো আপনি যদি যেহেতু যার টাকা বেশি সে তো বেশি বউ রাখবেই, সো যদি আপনি তৃতীয় বা চতুর্থ অপশন হয়ে থাকতে চান, অবশ্যই বিজনেসম্যান পাত্র না, যাইতে না, পারেন। আমার একদমই কাছে না। চাকরিজীবী ইজ দ্য বেস্ট। আমার কাছে বিজনেসম্যান বেস্ট। বিজনেসম্যান বেস্ট কিনা এটা হিস্ট্রি যাচাই করেন, তাহলেই বুঝতে পারবেন বিজনেসম্যানই বেস্ট। তো দর্শক আপনারা বলে দিবেন বিজনেসম্যান পাত্র বেস্ট নাকি চাকরিজীবী পাত্র বেস্ট। ওকে, সো আপনার মুদ্রা দোষ কে, কে উইনার হয়েছে কি মনে হয়? আপনি মনে হয়। আমার মনে হয় দর্শকরা বলে দেখ। আচ্ছা, আপনার মুদ্রা দোষ কি, কথা কথা কি বলেন উফ, এটা? ওকে, তো আপনি একটা বিশেষ পদ্ধতিতে ছবি তোলেন, কিভাবে একটু দেখতে চাই। এটা কি পাউট করা বলে না, না কি জানো একবার খুব Pout এটা, করা। হ্যাঁ এটা খুব, আমি তখন মনে হয় মেয়েরা class, সবাই হাসির মতো মুখটা করে। 10 বা কলেজে পড়ি, হুম। তখন এটা খুব মানে এই পোস্টটা অনেক ফেমাস ছিল। তো আচ্ছা। হ্যাঁ আমি দেখছি, আমাকে এইভাবে ছবি তুলে খুব ভালো লাগে, তাই আচ্ছা, কিভাবে করতে হয়? একবার দেখাইছি। So, এইটা যে এই যে বলে যে তখন কিন্তু খুব ট্রল হতো যে হাসির মতো মুখ করে কেন হ্যাঁ, মেয়েরা হ্যাঁ, ছবি হ্যাঁ, তুলছে, হ্যাঁ। কি এখন হয়েছে? কিন্তু ছেলেরাও করে, দেখছেন এই বিষয়টা? ছেলেরা পাউট করছে? ছেলেরাও পাউট করে ছবি তুলে, আপনি দেখেন। আমি তো দেখি নাই, কোন দেখেন, ছেলে? দেখেন দেখেন। তারা কি সুদর্শন পুরুষ? হ্যাঁ ওই যে সুদর্শন পুরুষ, এই যে কে যেন আছে না বাংলাদেশে, আমি জানি না, যাই হোক আমি যেটাই জানি হোক। কিন্তু নাম ভুলে গেছি কি জানো। আচ্ছা, আপনি মনে হয় অ্যাডলফ খানকে হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওরকম। আচ্ছা, যাই হোক, ব্যাপার হচ্ছে পাউট করাটা, এই ঐতিহ্যটা কেন ধরে রাখছেন আপনি? এটা তো অনেক আগে ট্রেন্ড শেষ। না আছে না যে আসলে হুম। অনেকে ট্রেন্ডে গা ভাসায়, আবার অনেকে আসলে ট্রেন্ড ফলো করে ওই টাইম অনুযায়ী কাজ করে, আবার অনেকের হয়তো বা ওই ট্রেন্ডটা ভালো লাগছে হুম। বা তার কাছে মনে হয় তার সাথে যায়, এই জন্য সে ওটা ধরে রাখে। তো আমার কাছে মনে হয় ওই ট্রেন্ডটা আসলে আমার সাথে খুব যায়, এই জন্য। দারুণ। ফেব্রুয়ারিতে নাকি আপনার বিয়ে? কে বললো? আমি তো জানি না। কোন একটা গণমাধ্যমে আপনি বলছিলেন। হায় হায়, আমি জাস্ট আমাকে প্রশ্ন করছে ফেব্রুয়ারিতে নেক্সট টার্গেট কি ভালোবাসা দিবসের, আমি বলছি ভালোবাসা নেক্সট, আর ভালোবাসা কি, সরি দেখছেন বলতেই পারতেছি না, আর বিয়ে হোক কেমনে করব। বেচারা ডিপ্রেশনে মারা যাচ্ছে বিয়ে নিয়ে। শেষ, আমি যে ভালোবাসা দিবস বলতেই পারতেছি না, আমার ভালোবাসা দিবসে আর স্পেশাল কি হবে আপনিই বলেন। ভালোবাসার কোথায় ভাগ্য এমনিই লেগে খারাপ। গেছে, বলতে গিয়েই লেগে গেছে। আরে বেচারা। আচ্ছা, কি বলছিলেন? ফেব্রুয়ারিতে বিয়ে না? না, আমাকে প্রশ্ন করছিল নেক্সট ভালোবাসা দিবসে আপু টার্গেট কি, হুম হুম। তো আমি বলছি আমার পরবর্তী ভালোবাসা দিবসের টার্গেট হচ্ছে বিয়ে, কাপল হয়ে যাওয়া। তো আহারে। আমি আর সিঙ্গেল আসলে থাকতে চাই না, আর রিলেশন করেও আসলে ওইভাবে কাপল হতে চাই না, বিয়ে করে আসলে আমি মিঙ্গেলটা হইতে চাই। আমার মনে হয় এই প্রোগ্রাম দেখে আপনার অনেকগুলো সিভি আসবে, সেখান থেকে আপনার যাদেরকে পছন্দ হয় না আমাকে পাঠিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা, কোন বিষয়টা মিডিয়াতে, কোন বিষয়টা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন বা কষ্ট পেয়েছেন আপনার সম্পর্কে? কোনো ক্যাপশন হতে পারে, কোনো নিউজ হতে পারে। ওইভাবে তো বাজে নিউজ কখনো চোখে পড়ে নাই, বাট আমার কাছে মনে হয়েছে আসলে আহ, এখন তো সবাই আসলে ভিউ এর দিকে আসলে বেশি ঝোঁকে, যে আসলে কোনটা নিয়ে কথা বললে কি নিয়ে ক্যাপশন দিলে হয়তো বাই করবে। হুম। তো আমি মনে হয় আমি নাম ভুলে গেছি, আমি হয়তো তাদের মেনশন করছিলাম যে আপনারা ক্যাপশনটা এইভাবে না দিয়ে নেক্সট থেকে আমার কোনো ইন্টারভিউ আচ্ছা। করলে ক্যাপশন এইভাবে দিবেন, কারণ কি ধরনের ক্যাপশন? দাঁত নিয়ে কোনো একটা কি যেন একটা ক্যাপশন দিছিল, আমার ভালোভাবে আচ্ছা, মনে আচ্ছা। নাই। হুম তো তখন আমার মনে হয়েছে যে আসলে মিডিয়া যেভাবে প্রেজেন্ট করবে এইভাবে আসলে দর্শক দেখবে, আপনারা যদি ভালোটা প্রেজেন্ট করেন ভালোটাই দর্শক দেখবে, যদি খারাপ ভাবে কোনো কিছু প্রেজেন্ট করেন খারাপটাই দর্শক দেখবে, সবকিছু আপনার উপর। এখন আমরা আসলে দর্শককে যেটা খাওয়াই দর্শক তো সেটাই খাবে। আপনারা আসলে ওদেরকে বাজে জিনিস দেখাইতে দেখাইতে এরকম একটা সিচুয়েশন করে ফেলছেন, ওরা এখন যে কোনো ভালো মানুষকে দেখলে ওদের মনে হয় ওই যে আগে যেরকম একটা ট্যাগলাইন পড়ে যেত হয়তো বা টিকটকার বা হয়তো বা এইটা সেইটা। তো আমি তখন তাদেরকে জাস্ট এইটাই মেনশন করে দিছিলাম যে আসলে মিডিয়ার মানুষদের এই জিনিসটা একটুই করা উচিত। আসলে দর্শক কি বলছে এটা আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে যখন মিডিয়ার থেকে কোনো কিছু পোস্ট হয় তারা ওইভাবে যখন পোস্ট করে তখন আমার খারাপ লাগে, যে আপনি আমাকে এইভাবে ইনভাইট করে ডেকে নিয়ে গেছেন, ইন্টারভিউ করছেন, আবার পোস্টের ক্যাপশন গুলো দিচ্ছেন এইভাবে, এবং আমি এত Views এর ভালো ভালো জন্য। কথা বলেছি সেগুলো আপনারা হাইলাইট না করে, যেটা হয়তো বা যেভাবে হাইলাইট করা দরকার ছিল সেইভাবে না করে এমন ভাবে হাইলাইট করেছেন যেটা নিয়ে খুব ফান হচ্ছে, খুব কিছু হচ্ছে। তো এটাতে আমার মনে হয়েছে এইভাবে আসলে কালচার কখনো আমি ফিরাইতে পারবো না। আমি যেটা আসলে করতে চাই সেটা যদি আমি একা চেষ্টা করি সেটা তো হবে না, সবার সাপোর্টটা লাগবে।
এবং দর্শককে সেই জিনিসটা আসলে যদি আমরা পৌঁছায় দিতেই না পারি, ওরা তো বুঝবেই না যে আমরা আসলে কেন একদমই আসছি এই তাই, ফিল্ডে। আমরাও এটা একদমই সাপোর্ট করি না। এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ইউটিউবার বা বিভিন্ন ধরনের এই ইউটিউবিং গুলো সবচেয়ে বেশি সব স্তরে বেড়ে যাওয়াতে আমার মনে হয় এই প্রবলেম গুলো বেশি হচ্ছে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছিলেন, আমি দেখলাম আপনার পোস্টে, যে সবকিছু শেয়ার করতে নেই। এটা কেন লিখেছেন? আমার কাছে মনে হয়েছে যখন কোনো একটা কিছু হওয়ার আগেই শেয়ার করে ফেলি, হুম 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 সেটা নিয়ে আসলে চর্চাটা এমন ভাবে হয়, তখন আসলে অনেক কিছু না হতেও হয়ে যায়, বা অনেক কিছু হওয়ার ছিল বা সেটা অন্যভাবে হলো, তখনও হয়তো বা সেটা অন্যভাবে প্রেজেন্ট হচ্ছে। তো আমার ক্ষেত্রে এই জন্য আমি সবসময় অ্যাডভাইস করি যে তোমার লাইফের গোল, তুমি কি করছো বা কি তোমার প্ল্যান, এটা আসলে ফুলফিল করার আগে বা একটা জিনিস আসলে হয়ে যাওয়ার আগে সেটা না বলাই ভালো। মানে ভালো মুহূর্ত শেয়ার করলে হয়তো ওটা হয় না এরকম কিছু। আহ, এটা অনেকেই বলে যে নজর লাগে বা বদ নজর লাগে বা হুম 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 এটা এইভাবে করা ঠিক না। আমাদের দেশে আসলে পার্টনার নিয়ে এটা সব থেকে বেশি মনে হয় প্রচলিত, যে পার্টনারকে দেখাইতে হয় না, তাহলে নজর লেগে যায়, আছে না এটা? বাট অনেক পার্টনার তো আছেই, মিডিয়ার অনেক পার্টনার আছে যারা খুব এত বছর ধরে সংসার করছে, ঠিকও তো আছে, তাই হুম না? হুম হুম। তো এই তো আমার মনে হয় আসলে এগুলো কোনো বিষয় না। নিজে থেকে যদি আসলে ওইভাবে যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকে, ওইভাবে সম্পর্ক হোক বা যে কোনো কিছু ফুল এফোর্টটা দেওয়া থাকে, হুম কে হুম। কি বললো ওগুলাতে আসলে কিছুই যায় আসে না। আচ্ছা, নিজেকে এই প্রশ্নটার আসলে উত্তর পাইনি, নিজেকে কেন এত ভালোবাসেন? শুধু নিজেকেই কেন ভালোবাসেন? না, ফ্যামিলিকেও তো ভালোবাসি। বলছিলেন যে আমি এখন, আগে হ্যাঁ, বুঝতাম এখন না নিজে। নিজেকে অনেক ভালোবাসি, আগে বাসতাম না, কারণ আগে আসলে ওই আহ, বুদ্ধিটাই আসে নাই বা আমার মধ্যে সেই ভাবনাটাই আসে নাই যে নিজেকে আসলে সর্বপ্রথম ভালোবাসতে হয়। ভালোবাসলে কি পাওয়া যায় নিজেকে? অনেক শান্তি, অনেক শান্তি, মানে কে কি বললো কোনো কিছুই যায় আসে না। দারুণ। আর বেশিরভাগ সময়ে দেখছি যে আপনার মূল প্রবলেমই হচ্ছে অনেক টাকা চান, বা 2026-এ আপনি অনেক বেশি টাকা চান, এরকম বিভিন্ন পোস্ট করতে দেখলাম। এত টাকা দিয়ে কি অনেক টাকা করবেন? চাই, এটা নিয়ে পড়তেছিলাম। হুম না, টাকা তো লাগবেই আসলে, আমরা যতই বলি যে আসলে চলতে গেলে টাকা লাগবে না, এত বেশি টাকার দরকার নাই, হুম এগুলো আসলে বলা কথা বলে তো কিছুই হবে না। ঢাকা শহরে যদি আপনি কোনো একটা ভালো বাসা নিয়ে থাকতে যান, প্রতিদিন বের হন, আপনার ডেইলি বাজার খরচ বা আপনার ডেইলি যেগুলো আছে সবকিছু করতে গেলে তো আসলে টাকা পয়সা লাগবেই, তাই না? হুম হুম আর এত হুম। কষ্ট করছি, এত কষ্ট করে এত টাকা খরচ করে পড়াশোনা করেছি, অবশ্যই টার্গেট থাকবে ভালো। যেভাবে আমি বিজনেস করি বা জব করি, বা টার্গেট থাকবে সবসময় বেস্টের দিকেই, যে আমাকে বেশি অ্যামাউন্টের টাকাই আসলে আর্ন করতে হবে। আমি যদি স্বপ্নই দেখি যে আমি আর্ন করব এইটুকু টাকা, তাহলে আমি ওটার কাছাকাছি যেতে পারবো না। আমার কাছে মনে হয় স্বপ্ন থাকা উচিত, আমি অনেক কিছু, অনেক বড় কিছু করতে চাই, তাহলে হয়তো বা আমার পরিশ্রমটা আরো বাড়বে, অত বড় হতে না পারলে হয়তো বা হুম। কাছাকাছি অ্যাটলিস্ট যেতে পারবো। তো দারুণ। ওই চিন্তা ভাবনা থেকেই আমার আসলে আমি আশা করি সবাই পজিটিভলি নিবেন, ওইভাবে আসলে কখনোই মিন করি না, যত টাকা দরকার আমি টার্গেট বড় রাখি, কারণ যেন কাছাকাছি যেতে পারি। দারুণ। তবে একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার জন্য টাকার অবশ্যই। প্রয়োজন, আমারও টাকা দরকার। আপনার না দরকার হলে আমাকে দিয়ে দেন। কিছু মানুষের নাম বলবো, আপনি জাস্ট শুনেই তাদের নামে মানে যেটা শুনে তাকে কি বলতে ইচ্ছে করে, বা শোনার পরেই তার সম্পর্কে কি বলতে ইচ্ছে করে বলে ফেলবেন। পিয়া জান্নাতুল, অনেক সুন্দর দেখতে, অনেক স্মার্ট। মেহজাবিন। কি বলবো, মিষ্টি দেখতে। আচ্ছা, জেসি ইসলাম। কনফিডেন্ট। আচ্ছা, মেঘনা আলম। সুন্দর কথা বলে। ভবিষ্যতে কি আপনি কখনো রাজনীতি করবেন? না। ওকে। কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? আমি ডক্টর, ডক্টর, লয়ার, লয়ার, ইঞ্জিনিয়ার, এই তো। আর নায়ক? ভবিষ্যতে নায়িকা হওয়ার কোনো ইচ্ছা আছে? হবেন না কখনোই? ওকে। নাটক? না, ইচ্ছা নেই। ওকে। আপনি তো বড় বোন, বড় বোন মায়ের সমতুল্য হয় সবসময় বলা হয়। তো আপনার সাথে আপনার ছোট বোনের ফিলিংসটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, অনেক ভালো সম্পর্ক আমাদের দুই বোনের। আমার বোন মেরিনা হাসান মিকি, ও এবার ক্লাস 10-এ পড়ে, এসএসসি দিবে। তো ও আমাকে, আমি যতটা না ওকে ভালোবাসি, ও আমাকে বেশি ভালোবাসে, কারণ ওর কাছে মনে হয় যে আমি ছোট, ওই বড়, কারণ ও আমার থেকে লম্বা হয়ে গেছে। তো আচ্ছা। এই জায়গা থেকে আসলে আমি যখন বাসায় যাই, এখন যেহেতু পড়াশোনার জন্য আমি ঢাকাতে থাকছি, যখন বাসায় যাওয়া হয়, ও দেখা যায় আমাকে পানিটাও নিয়ে খেতে দেয় না, বা আমি কিছু করার আগেই বলে আপু তোমার কি লাগবে। তো আব্বু আম্মু ওর মাথায় আসলে এমন ভাবে একটা বিষয় সেট করছে যে তোমার সবকিছু দেখবে তোমার বোন, ও তোমার গার্ডিয়ান। হুম আমি, হুম তো আমার বোনের বিশ্বাস যে আমার জন্য যেরকম আমার বাবা মা করছে বা আমার যে কোনো প্রয়োজন তারা মেটাচ্ছে,
তা আমার বোন মনে করে ওরটা হয়তো বা আমি করব। হ্যাঁ অবশ্যই আমি করব, এটা তো আমার দায়িত্ব। বাট ওর এই চিন্তা ভাবনা থেকে না, ওর আমার প্রতি সেই এটা অনেক বেশি, অনেক দায়িত্ববোধ। ওর চিন্তা হচ্ছে আমাকে কিভাবে হ্যাপি রাখা যাবে, কিভাবে ভালো রাখা যাবে। তো এটাই আমার বোন, কি বলবো, আমি খুব হ্যাপি এরকম ভালো একটা বোন পাইছি। বাহ, খুব চমৎকার। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? এটাই বললাম না, ওই যে আমি আসলে ওই মডেল বা নায়িকা এরকম কিছু হওয়ার টার্গেটই নাই। আমি হলে একদম রোল মডেলই হতে চাই, যেন মানুষ আমাকে নিয়ে অ্যাটলিস্ট সার্চ করলে তার জন্য আমার কি বলবো, তাদের জন্য আমি কিছু একটা করতে পারবো, এরকম প্ল্যাটফর্ম আসলে আমি ক্রিয়েট করতে চাই, যে আমার দ্বারা আসলে কোনো একটা মানুষের উপকার হোক। ছোটবেলা থেকে আসলে আমি সবসময় এরকম করতাম, আমি যখন মানুষের হাসি দেখতাম আমার খুব ভালো লাগতো। তো এরকম অনেকবার হয়েছে, আমি রিক্সা ভাড়া দিচ্ছে আমাকে বাসা থেকে, যেটা দিয়ে আমি স্কুলে যাওয়া আসা করবো, আমি হেঁটে যাইতাম, হেঁটে হেঁটে আসতাম। তো হয়তো কোনো মানুষ এসে বলতেছে এই টাকাটা দাও, বা আমি খাইনি বা এটা করিনি, বা আমি তখন ইচ্ছা করে দিয়ে দিতাম। তো তখন যখন দেখতাম যে না, এইটুকু দেওয়ার জন্য ওর আসলে এতটুকু উপকার হচ্ছে। আর আমার বাসা থেকে আমার আব্বু আম্মু সবসময় বলতো যে কখনো রিক্সাওয়ালা বা রাস্তায় যারা মানুষ আছে তাদের সাথে কখনো দামাদামি করবা না। আহ, আমরা কোনো হোটেলে খেতে গেলেও সেখানে 50 টাকা 100 টাকা এমনিতেই দিয়ে আসি। আর রিক্সাওয়ালাকে তুমি যদি 30 টাকার ভাড়া 40 টাকা দাও, 40 টাকা ভাড়া 50 টাকা 10 টাকা বেশি দাও, অনেক হ্যাপি হবে। তো এই শিক্ষাগুলো যে যে ফ্যামিলি থেকে পাওয়া, যে হ্যাঁ গরিব মানুষের জন্য বা যারা একটু খেটে খাওয়া মানুষ আছে এদের জন্য কিছু একটা করতে পারা, এদের জন্য আসলে বেশি কিছু করা লাগে না। তো এই একটু কিছু করার মধ্যে যে আসলে শান্তিটা পাই, তো এই শান্তিটা আসলে ছোটবেলা থেকে আমার ভিতরে কেন জানি ঢুকে গেছে। তো নেক্সট এই জন্য আসলে আমি হয়তো আমার গ্রামের দিকে যাব। যারা আছেন, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফেস করছিলাম, আমি যখন জব খুঁজতেছিলাম, স্টুডেন্টদেরকেও জব দেয় না, বলে এক্সপিরিয়েন্স লাগবে 10 তো বছর এক্সপিরিয়েন্স কই থেকে দিবে। তো আমি আসলে এমন প্ল্যাটফর্ম করতে চাই, আমার যদি কখনো আল্লাহ তাআলা যদি চান বড় কোনো বিজনেস যদি আমি দাঁড় করাই, বা এমন কোনো প্ল্যাটফর্ম যেখানে আমি আসলে স্টুডেন্টদেরই সুযোগ দিব, যে ওরাই আসলে কাজ করবে, ওরা পার্ট টাইম করবে, বা আমি হয়তো বা টাইম ওইভাবে সেট করে দিব। তো এটা এখনো আমার সাথে যারা কাজ করছে, আমার বিজনেসে যারা আমাকে হেল্প করছে, সবাই স্টুডেন্ট। তো বাহ, খুব ভালো লাগে আসলে কারোর জন্য কিছু একটা করতে পারি, যদিও এখনো কিছুই করতে পারি নাই, এখনো পারবেন প্ল্যানিং এই আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সেটাই আশা করছি। হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে বা লক্ষ্যে আপনি পৌঁছে যান, এবং এর পরে হয়তো বা আমি আপনার শিডিউলও পাবো না, এরকম ঘটনা ঘটতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাঁ, কামিং। থ্যাংক ইউ সো মাচ আপু, আর জাগো এফএম কে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন। এবং এই আলোচনা না, অনেক মজার একটা আড্ডা ছিল। সো আড্ডা দিয়ে আমিও খুব মজা পেয়েছি। অ্যান্ড এতক্ষণ শুনলেন এবং দেখলেন দ্য ভাইরাল শো ব্রট টু বাই প্রাণ ফ্রুটো, জাগো এফএম 94.4 থেকে। এই মুহূর্তে আমি সমৃদ্ধি কিন্তু বিদায় নিচ্ছি। এই ভিডিওটা আপনারা পাবেন জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং বিভিন্ন রিলস কিন্তু পেয়ে যাবেন জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে। টাটা, বাবাই।